রবীন্দ্রনাথ লিখেছিলেন, চালায় যে নাম নাহি কয়, কেউ বলে যন্ত্র সে আর কিছু নয়। এখন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে গিয়ে যন্ত্রই যদি যন্ত্রণা হয়ে ওঠে, মানুষ যায় কোথায়? এসআইআর এর শুনানি নিয়ে লাগাতার বহু মানুষের হয়রানির আবহে এবার নির্বাচন কমিশনকে একের পর এক কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। সংশোধন হোক, কিন্তু বজায় রাখতে হবে স্বচ্ছতা। প্রকাশ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,36,00,000 নামের তালিকা। কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টে। কিন্তু স্বচ্ছতার স্বার্থে কেন আগেই এই তালিকা প্রকাশ করা হলো না? দ্বিতীয় প্রশ্ন। শুনানিতে নিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দিতে হবে নথি জমার রসিদও। কমিশনের আপত্তি উড়িয়ে দিয়ে বলল সুপ্রিম কোর্ট। অন্যদিকে শুনানিতে আজও দিকে দিকে হয়রানি ভোটারদের। কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে এই যুদ্ধংদেহী মনোভাব কেন কমিশনের? তৃতীয় প্রশ্ন। ফর্ম 7-এর বান্ডিল কেড়ে কোথাও লাগানো হলো আগুন, কোথাও ছেঁড়া হলো ফর্ম। পুলিশের সামনেই মার, গাড়ি ভাঙচুর, জেলায় জেলায় দিনভর চলল অবাধ গুন্ডামি। অভিযুক্ত শাসক দল বলেই কি এই নৈরাজ্য দেখেও কার্যত চোখ বুজে রইল পুলিশ? চতুর্থ প্রশ্ন। এসআইআর শুনানিতে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করবেন ডিজিপি। ফারাক্কা ও চাকুলিয়ায় বিডিও অফিসের তাণ্ডবের পর রাজ্য সরকারকে কড়া বার্তা সুপ্রিম কোর্টে। কিন্তু এরপরও কি সক্রিয় ভূমিকায় দেখা যাবে পুলিশকে? পঞ্চম প্রশ্ন। কোষে থাপ্পড় মেরেছে আদালত। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে জোড়া ফুলের ওপরই থাপ্পড় পড়বে, পাল্টা শ্রমিক ভট্টাচার্য। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের গুচ্ছ নির্দেশ, কিন্তু ভোটে ফায়দা লুটবে কে? তবে শুরুতেই দেখাবো আজ নির্বাচন কমিশনকে কি কি নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। দেখুন। এসআইআর শুনানির মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে, প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। শুনানিতে কারো থেকে কোনো নথি নিলে তার রসিদ দিতে হবে। কোনো ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। ভোটারের অনুমতি সাপেক্ষে সেই ব্যক্তি কোনো দলের বিএলএও হতে পারেন। মান্যতা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি, 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? এ ধরনের শব্দবন্ধ খুব একটা যে রাজনৈতিক বলে আমার মনে হয় না। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তা হলো এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। তারা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন। সুপ্রিম কোর্ট তো আর একটা থাপ্পড় মারল নির্বাচন কমিশনকে। আমরা নির্বাচন কমিশনকে ভরসা করতাম। পশ্চিমবঙ্গে কত ভোটার মৃত, কত আমরা প্রত্যেকদিন টাঙাতে বলছিলাম, টাঙাচ্ছিল না। আজকে সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনে আমি মনে করি পাবলিক ডোমেনে আসবে, মানুষ দেখতে পাবে। পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা জানেন প্রথম দিন থেকে আমরা ভোটার তালিকা সংশোধনের পক্ষে। এমনকি ভোটার তালিকা ঠিক সময়ে সংশোধন করা না গেলে আমরা বিশ্বাস করি নির্বাচন স্থগিত করে দেওয়া উচিত। কারণ যে কোনো সুস্থ গণতন্ত্রে পুরনো তামাদি হয়ে যাওয়া ত্রুটিপূর্ণ তালিকায় নয়, ভোট হওয়া উচিত একমাত্র সংসদীয় নির্ভুল ভোটার তালিকার ওপর ভিত্তি করে। আর এই প্রক্রিয়ার জন্য যদি এসআইআর এর প্রয়োজন হয়, অবশ্যই এসআইআর হবে। কিন্তু নির্বাচন কমিশন প্রথম দিন থেকে যে অস্বচ্ছ, অস্পষ্ট এবং তুগলকি কায়দায় কোনো এসওপি ছাড়া অথবা প্রতিদিন এসওপি পাল্টে পাল্টে এসআইআর এর প্রক্রিয়া চালাচ্ছে, তাতে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে উদাহরণ দিয়ে তুলে ধরেছি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ঠিক কী ধরনের যথেচ্ছাচার চালাচ্ছিল জাতীয় নির্বাচন কমিশন। এই অকারণ অসঙ্গতির বেড়াজালে প্রতিদিন কিভাবে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল তার কয়েকটা উদাহরণ আপনাদের একটু মনে করিয়ে দিই। এআই জেনারেটেড বিভ্রান্তি এবং হয়রানির একাধিক উদাহরণ আপনাদের সামনে, যে উদাহরণ দেখে চমকে উঠতে হয়। দেখুন, আমি 2টো উদাহরণ আপনাদের সামনে রাখবো। এই যে মানুষের হয়রানির কথা বলছেন না, সেটার কিন্তু একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একাধিক উদাহরণ আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতি। আমি বলছি, ভাবুন একজন মানুষ তার
আমি তো একমাত্র সন্তান, কিন্তু বহু আত্মীয় স্বজন আছে যাদের একাধিক সন্তান, আমাদের প্রজন্মে কম, তার আগের প্রজন্মে আরও বেশি। এবার ধরুন এই এআই এর ভয়ঙ্কর আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে, you have been linked as son or daughter with someone who has also claimed by 6 others as father, giving suspicion of a likely incorrect match. আমি বলছি কেন এর জন্য মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আনা হবে এবং কেন তাকে শুনানিতে ডাকা হবে? অর্থাৎ ভাবুন, একটা পরিবারে 7 জন ভাই বোন হয় না? আমাদের আগের প্রজন্মে তো এ আকছার, মানে এর সঙ্গে ধর্মও মেলাবেন না। বহু বাড়িতে বহু পরিবারে 7 জন ছেলে মেয়ে হয়, সেখানে যেহেতু হ্যাঁ প্রধানমন্ত্রীও 5-6 ভাই বোন আছেন, আমার দেশের আমি বলছি, প্রধানমন্ত্রী 5-6 কল্পনা ভাই বোন। করুন যে অন্য 6 জন ভাই বোন আছে এবং বাবা বা মায়ের তার নাম এক, সেই জন্য তাকে শুনানিতে দাঁড়াতে হবে। আরেকটা উদাহরণ যেটার মধ্যে একেবারে নিখাদ যেটা আছে সেটা হচ্ছে যাকে সোজা কথা বলে মেশিনের ভুল, এআই সফটওয়্যারের ভুল। বিচিত্রভাবে আপনার নামের পাশে, ধরুন এটা আপনার নাম, একেবারে আমি অরিজিনাল দেখাচ্ছি, FLR, অনেকে ভুল করে আরও টেনশনে পাচ্ছেন, ভাবছেন FIR, নামের আগে হঠাৎ FIR কেন হচ্ছে? FIR সজল ঘোষ, এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ফ্লোর, অর্থাৎ এই ফ্লোর শব্দটা আপনার কোনো দোষ নেই, আপনার বিএলওর দোষ নেই, তিনি আপনার নামই আপলোড করেছেন। মেশিনের ভুলে হাজার হাজার মানুষের নামের আগে FLR যোগ হয়ে গেছে। সেই জন্য হয় তাকে নথি দিয়ে এই অসঙ্গতি ক্লিয়ার করতে হবে, নয়তো তাকে শুনানিতে দেখা হবে। এর দায় কে নেবে? কেন মানুষকে এই হয়রানির শিকার হতে হবে? আপনারা জানেন, আজ স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা 3 দিনের মধ্যে ওয়ার্ড অফিসে কলকাতা শহরে হলে বা জেলায় পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দিতে হবে এবং তার 10 দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে। আপনারা জানেন, গত সপ্তাহে এই অনুষ্ঠানে আমরা বারবার প্রতিবাদ করেছি যে মাধ্যমিক স্তরের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড পাসপোর্টের জন্য জরুরি নথি হিসেবে গৃহীত হয়, সেই অ্যাডমিট কার্ডকে কেন শুনানিতে মান্যতা দেওয়া হবে না? দেখুন কি বলেছিলাম আমরা। আমি বলছি, এই স্টুডিওতেই আমরা যদি দেখি, আমরা পরের প্রজন্ম, সলিলদাদের প্রজন্মও যদি যাই, কজনের কাছে বার্থ সার্টিফিকেট থাকে? প্রত্যেকে বয়সের সার্টিফিকেট হিসেবে এই মাধ্যমিক বা সেকেন্ডারি বা তখন ম্যাট্রিকুলেশন বোধহয় বলতো, সেই অ্যাডমিট কার্ড হচ্ছে বয়সের পরিচয়পত্র। আমি বলছি সেটা এক কথায় খারিজ করা যায়, 1 নম্বর। 2 নম্বর কথা, যদি খারিজ করতেই হয় শুরুতেই করা যেত। আমি বলছি প্রজন্মের পর প্রজন্ম বয়সের প্রমাণপত্র হিসেবে যেটা স্বীকৃত, সেটাকে হঠাৎ প্রক্রিয়া চলতে চলতে একেবারে শেষ ধাপে এসে এই খারিজ করার মধ্যে যে তুগলকি কায়দা, তুগলকি অ্যাপ্রোচ দেখা যাচ্ছে, সেটা নিন্দাজনক। নির্বাচন কমিশনের যেখানে মূল সমস্যা হচ্ছে সেটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে এই অ্যাডমিট কার্ড প্রথমেই বলে দিলে হতো যে আমরা অ্যাকসেপ্ট করব না। দেখুন, ছেলে মেয়ে আমরা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গে একটা বৃহত্তর বৃদ্ধাবাসের মতো সিচুয়েশান, এবং সবথেকে বড় কথা বাইরে থাকে এবং অসংখ্য মা বাবাকে প্রথমে বলা হলো যে আপনি অবশ্যই ছেলে মেয়ের হয়ে শুনানিতে আসতে পারবেন, ছেলে মেয়ের হয়ে ফর্ম ভরতে পারবেন, কোনো অসুবিধা হলো না। পরে বলা হলো যে না, আপনি পারবেন না, আবার পরে বলা হলো যে আপনি পারবেন। আমি বলছি এইটা কোনো সুস্থ প্রতিষ্ঠানের SOP হতে পারে না। 1, 2 হচ্ছে একদম শুরু থেকে বিহারের শিক্ষা নিয়ে আমরা কিন্তু এই যে প্রক্রিয়াটা চালিয়েছে নির্বাচন কমিশন, পদে পদে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। কালকেই আমি স্টুডিওতে জিজ্ঞেস করছিলাম যে 7 জন ছিলেন, তার মধ্যে 3 জনের বার্থ সার্টিফিকেট ব্যাপারটাই নেই। তার কারণ পাসপোর্টও দেওয়া হয় মাধ্যমিকের বা তখন আগে ম্যাট্রিক বলা হতো, তার সার্টিফিকেটের বেসিসে। সুতরাং এটার ভিত্তিতে এটা এতটাই স্বীকৃত যে সব থেকে বিভিন্ন মানে বিশ্বাসযোগ্য যে নথি পাসপোর্ট, সেটাও এর ভিত্তিতে ইস্যু করা হয়। সেটা নির্বাচন কমিশন ভাববে না কেন? আমরা কৃতজ্ঞ সমস্ত রাজ্যবাসীর তরফ থেকে। অবশেষে আজ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বললেন, দ্য ক্লাস 10 অ্যাডমিট কার্ড ইস্যুড বাই দ্য স্টেট বোর্ড মাস্ট বি অ্যাকসেপ্টেবল অ্যাজ আ ডকুমেন্ট। অর্থাৎ অবশেষে এই বিড়ম্বনার হাত থেকে মানুষকে কিছুটা অন্তত রেহাই দিতে এগিয়ে এলো সুপ্রিম কোর্ট। আর এইখানেই আমার প্রশ্ন, দেশের সর্বোচ্চ আদালতকে লাগবে কেন? জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এ রাজ্যের সাধারণ মানুষের তো কোনো শত্রুতা নেই। আমি ধরে নিচ্ছি কমিশনও নিশ্চয়ই চোখ বন্ধ করে বসে নেই। কমিশন কি এতদিনে দেখতে পাচ্ছিল না যে প্রতিদিন কত মানুষকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছিল? কেন প্রথম দিন থেকে এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেল? এ যেন সাধারণ মানুষ বনাম নির্বাচন কমিশন। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? দুর্ভাগ্য বাঙালির যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা চেয়েছিল, কিন্তু এটা আজকে বলতে বাধ্য হচ্ছি যে নির্বাচন কমিশনের
ব্যর্থতার জন্য একটা বিশুদ্ধ ভোটার তালিকা আদতেও তৈরি হবে কি না এখন কিন্তু 100% বলা যায় যে হয়তো হবেই না। দেখুন সুমনদা, প্রথম থেকেই নির্বাচন কমিশনকে আমার মনে হয়েছিল, আমি বারবার আপনার স্টুডিওতে বলেছি, যে একটা আনগাইডেড মিসাইলের মতন, যার কোনো দিশা নেই, যে কোনো দিকে যেতে পারে। কোনো পরিকল্পনা ছিল না ইলেকশন কমিশনের প্রথম থেকে। এমনকি বিএলওদের ট্রেনিং থেকে যদি আমি শুরু করি, ট্রেনিংয়ের অভাবে বিএলওরা বারবার বলেছে এবং বারবার নির্দেশিকা পরিবর্তন করেছে, বিএলওরা দিশাহীন হয়েছে। কখনো মানে তারা বলছে যে ডাটা এন্ট্রি অপারেটর এর কথা, কিন্তু রাজ্য সরকার দেয়নি, তার পরিবর্তে তারা নিয়োগ করে সেটা চালানোর মতন অবস্থা তৈরি করেনি, বিএলওদের উপর ঘাড়ে চাপ দিয়ে বলেছে তোমাদেরই ডাটা এন্ট্রি করতে হবে। আমরা দেখেছি দিনের পর দিন যখন শুনানি পর্ব চলছিল যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে 1,33,00,000, কেন তাদের নামগুলো থাকবে না? কেন পাবলিকলি সেই নামগুলো দেওয়া হবে না? আমরা তো বারবার বলছি যে ইলেকশন কমিশনকে জবের থেকে আমরা চর্চা করি, তারা মানুষেরকে সঙ্গে নিয়ে মানুষের সামনে সমস্ত তথ্য রাখে। ট্রান্সপারেন্সি হলো হলমার্ক ইলেকশন কমিশনের কাজে। সেই ইলেকশন কমিশন কি লুকিয়ে রাখতে চাইছিল? কেন লুকিয়ে রাখতে চাইছিল? কার সাথে কাজ করেছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কেন পাবলিকলি আনেনি? এবং একই সাথে আপনাকে বলতে চাই যে শুনানির সংখ্যা কেন বাড়ায়নি? কেন লম্বা লাইন দেখার কি খুব মানে ইচ্ছে গণেশ কুমারের ছিল, যে মানুষরা কিভাবে কষ্ট করছে, কি করে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, কিভাবে বৃদ্ধরা বাড়ির থেকে আসছে, সেটা দেখার জন্য ইলেকশন কমিশন অপেক্ষা করছিল। ইলেকশন কমিশন অপেক্ষা করছিল যে 1 কিলোমিটার লাইনে দাঁড়িয়ে রয়েছে মহিলারা শিশু সন্তানকে কোলে নিয়ে, এই ছবিটা দেখার জন্য ইলেকশন কমিশনকে আমরা রেখেছিলাম। মানুষের হয়রানি চূড়ান্ত পর্যায়ে দেখেও যারা এখানে অবজারভার হিসাবে এসেছিলেন, সুব্রত গুপ্ত সমেত, তারা শুধুমাত্র বিভিন্ন জায়গায় ভালো ভালো কথা বলেছেন, কিন্তু এই ধরনের মানুষের হয়রানিগুলো কেন তুলে ধরেননি? কেন ইলেকশন কমিশনের কাছে তারা ফিডব্যাক দেননি যে এই ধরনের হয়রানি বিভিন্ন জায়গায় হচ্ছে? কেন শুনানির সংখ্যা বাড়ানো, শুনানির যে ঘর সেগুলো বানানো হয়নি? লোকাল লেভেলে কেন শুনানি কথা হয়নি? আচ্ছা, অ্যাডমিটের উপর ভিত্তি করে যেটা পাসপোর্ট তৈরি হয়, যেটা প্রামাণ্য, আমার তো মানে বার্থ সার্টিফিকেট নেই এখানে, আমার ধারণা কারো বার্থ সার্টিফিকেট নেই। পশ্চিমবাংলা কয়টা লোকের বার্থ সার্টিফিকেট কবে থেকে চালু হলো? এই বার্থ সার্টিফিকেট যে মানে কার্যত অ্যাডমিটের উপর নির্ভর করে হয়, সেই বার্থ সার্টিফিকেটকে অস্বীকার ইলেকশন কমিশন কোন যুক্তিতে করলো, কেন করলো? এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, বারবার শুধু নির্দেশিকা পরিবর্তন করেছে, বারবার কিন্তু মানুষকে হয়রানি করেছে, বিএলওদের হয়রানি করেছে, ইলেকশনের মানে এই শুনানির কাজের সাথে যুক্ত আছে তাদেরকে হয়রানি করেছে। এটা একসাথে বলে আমি দুটো পলিটিক্যাল কমেন্ট করতে চাই। একটা হলো যে আপনাকে প্রথম থেকেই বলেছিলাম যে পশ্চিমবাংলার মতন রাজ্যে যেখানে রাজনীতির তর্জা এই লেভেলে হয়, সেখানে কখনোই একটা বিশুদ্ধ ভোটার তালিকা হতে পারে না। আমরা প্রত্যাশা নিশ্চয়ই করব, নাগরিক হিসাবে প্রত্যাশা করব, কিন্তু পশ্চিমবাংলাতে যদি ইলেকশন কমিশন তার ভূমিকা 100% পালন করে, তারপরে পশ্চিমবাংলার যে প্রশাসনিক রাজনীতিকীকরণ ঘটে গেছে, তাতে কখনোই এখানে বিশুদ্ধ ভোটার তালিকা সম্ভব নয়। বহু জায়গাতে এই অভিযোগটা উঠছে যে এই যে মানে যাদের শুনানিতে ডাকা হচ্ছে, কোনো বুথে দেখা যাচ্ছে 800 ভোটারের মধ্যে 450 নাম ডাকা হয়েছে, যাতে করে বাল্ক নাম ডাকা হয়েছে, বিরাট নাম ডাকা হয়েছে, যাতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং সেই প্রতিরোধটা তৃণমূল কংগ্রেস বা শাসক দলের স্বার্থে ব্যবহার হতে পারে। দেখুন সুমনদা, তৃণমূল কংগ্রেস একটা কথা প্রথম থেকে বলেছিল যে বিজেপি এসআইআরটা শুরু করেছে, শেষ করব আমরা। এবং সত্যি যেভাবে মানে প্রশাসনের উপর তৃণমূলের নিয়ন্ত্রণ আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন যে সমস্ত বিডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সব আমার কর্মী, মানে তারা জানি কারো নাম একটা নামও বাদ না দেয়, সেটা যেমন একটা দিক দেখেছে। আর আরেকটা দিকে হলো বিজেপির জায়গা থেকে যদি দেখেন, কেবলমাত্র বহিরাগত মুসলিম রোহিঙ্গা এই জায়গা থেকে নাম কাটার জন্য তৎপরতা হয়েছে। ইলেকশন কমিশনের যে নিরপেক্ষতার জায়গা থেকে এবং দক্ষতার জায়গা থেকে কাজ করার কথা ছিল, বিশেষ করে আমি বলবো প্রথম থেকে আপনি সিকিউরিটির আয়োজন করেননি কেন? বিএলওদের যে বেশ কিছু বিএলও চাপের মধ্যে পড়ে যে তাদেরকে মরতে হয়েছে, তাদের মৃত্যু ঘটেছে, বহু মানুষকে যে আইন শৃঙ্খলা জনিত কারণে প্রতিদিন আজকেও একাধিক জায়গায় যেভাবে মানে ফর্ম 7 আমি জমা দিব, এটা আমার এখতিয়ার, একদম সেই এখতিয়ারকে আমার তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে।
ফলে আমার প্রশ্ন, যে প্রথম দিন থেকে আমরা প্রশ্ন তুলেছিলাম যে নিরাপত্তা নিশ্চিত করুক রাজ্য সরকার এই রাজ্যে, কারণ পশ্চিমবাংলাতে যেখানে ভোটে লাশের পর লাশ পড়ে, মৃত্যুর বিনিময়ে এখানে সবকিছু হয়, সেখানে এসআইআর এর মতন একটা তীব্র কন্টেস্টেড ইস্যুতে কেন নির্বাচন কমিশন মানে নিরাপত্তা নিশ্চিত করলো না? এটা একটা দিক। আর দ্বিতীয় যেটা, অবজারভার নিয়োগের কথা আপনি যদি মনে করতে পারেন, আমার দর্শক নিশ্চয়ই মনে করতে পারছে, ডে ওয়ান থেকে স্টুডিওতে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জেলাতে একজন করে অবজারভার আপনারা নিয়োগ করে কিন্তু এসআইআর শুরু করুন, না হলে পশ্চিমবাংলায় এসআইআর হতে পারে না। এবং ফাইনালি যেটা বলবো, যে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস এই দাবিটা করতেই পারে যে এসআইআর এই পর্বে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে, এটা অবশ্যই বলতে পারে। আমি বলছি, সুষ্ঠু গণতন্ত্রে কিন্তু মানুষ জয়ী হয়, রাজনৈতিক দল জয়ী হয় না, নির্বাচন কমিশন জয়ী হয় না, শাসক বিরোধী কেউ জয়ী হয় না। আমরা কি সেই লক্ষ্যে এগোতে পারছি? আমাদের এই রাজ্যে কি পাচ্ছি? আমি দুটো অংশ বলবো। একটা হচ্ছে আলাদা করে বিভিন্ন পয়েন্ট নিয়ে এই অনুষ্ঠানে আমি আলোচনা করব। ফর্ম 7 আলাদা করে আসবো এবং একদম লেটেস্ট সার্কুলার 16ই জানুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা বলেছে তার একটা গুরুত্বপূর্ণ দিক আছে। কিন্তু তার আগে আপনাদের দেখাবো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এক হচ্ছে, আবার বলছি, কলকাতা শহরের ওয়ার্ড অফিস এবং জেলার পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে ঝোলাতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। এবং আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি কি নথি জমা দিয়েছি সে আর রিসিট আমার কাছে থাকছে না, কোনো প্রমাণ থাকছে না যে নির্বাচন কমিশনের ডাকে আমি গিয়ে অথবা বিএলওকে কি দিলাম। এইবার সেই ব্যবস্থা করতে একেবারে যখন শুনানির সময়, মানে ফাইনাল লিস্ট বেরোনোর মুখোমুখি অবস্থা প্রায়, অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ এলো, একেবারে রিসিট দেয়া, স্পষ্ট নির্দেশ। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি এসআইআর আবহে বিতর্কের আরেক নাম। মূলত যে সকল ভোটারের নামের বানান ভুল, বয়স সংক্রান্ত অসামঞ্জস্য কিংবা পারিবারিক তথ্যের অমিল ধরা পড়েছে, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রাখা হয়েছিল। তৃণমূলের দাবি সংখ্যাটা 1,36,00,000। কিন্তু তাঁরা কারা? মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতারা প্রথম থেকে এই তালিকা প্রকাশ করতে বলছিল, কিন্তু রাজি হচ্ছিল না নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে গেছিল তৃণমূল। এই মামলায় সোমবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল তারা। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছে 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে হবে। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। ভোটে হারানো অলিক কল্পনা, কষ্ট কল্পনা। পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে এবারে হারাবে, বাঙালি জিতবে, পশ্চিমবাংলার বাঙালিকে জিততেই হবে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর অনেকেই অভিযোগ তুলেছেন, তাদের থেকে একের পর এক নথি নেওয়া হচ্ছে কিন্তু রসিদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ তারা নথি দিলেন কিন্তু তার কোনো প্রমাণ রইল না। এই আবহে সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে। বিচারপতি দীপঙ্কর দত্ত নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধা কোথায় আছে? বহু ক্ষেত্রেই তো নথি যারা গ্রহণ করেন তারা লিখে দেন যে রিসিভড বাট কন্টেন্ট নট ভেরিফাইড। আজকে আস্তে আস্তে খবর পেলাম, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশকে সবাইকে মান্যতা দিতে হবে। যদি এতই জেতার গর্ব থাকে তাহলে হাঙ্গামা করছে কেন? এসআইআরকে আটকাচ্ছে কেন? কারণ তৃণমূল বুঝেছে তৃণমূলের মৃত্যুবান ওই এসআইআর এর মধ্যেই আছে। আর তার কারণেই অভিষেক বাবু এই জাতীয় অবান্তর কথা বলে ওর পার্টির লোকেদের সাহস বাড়াচ্ছে। নথিতে গরমিল থাকলে শুনানিতে হাজির হতেই হবে, কিন্তু তাই বলে হয়রানি কেন? কেন সবাই জানতে পারবে না লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় কাদের কাদের নাম রয়েছে? কেন স্বচ্ছতার অভাব থাকবে? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে, অন্য কোনো রাজ্য থেকে কিন্তু সেই অভিযোগ এখন অবধি আসেনি। এখন অন্য রাজ্যে হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এই হয়রানির শিকার কেন হতে হচ্ছে? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি।
এসআইআর শুরু হওয়ার আগেই যিনি বলেছিলেন এসআইআর হতে দেব না, রক্তগঙ্গা বইয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব, এবং সব শেষে যখন এসআইআর প্রায় হচ্ছে নিশ্চিত হয়ে গেল, তিনি তখন বললেন বিএলওরা এলওরা মনে রাখবেন আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। আজকে যে হয়রানির কথা বলছেন সমস্ত হয়রানি সেই বিএলও এবং এআরওদের জন্য হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে নথি রিসিভ করে দিতে হবে না বা দেওয়া যাবে না এরকম কোনো সার্কুলার ইলেকশন কমিশনার কি জারি করেছে? আমরা জানি যে কোনো সরকারি দপ্তর তারা যদি নোটিশ করে কাউকে ডাকে, সে যদি কোনো নথি জমা দেয় খুব সাধারণ নিয়মেই তার রিসিভ করার কথা। বিএলওদের নিয়ে বাকি যে প্রশাসনের তাদের অসহযোগিতা, দেখুন আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে দিয়েছি, এসআইআর সুষ্ঠুভাবে করতে হবে এবং একজন অযোগ্য ব্যক্তির নামও যাতে লিস্টে ফাইনাল লিস্টে না থাকে, আবার একজন যোগ্য ব্যক্তির নামও যাতে বাদ না যায়। আজকে যে হাজার হাজার ফর্ম 7 জমা করতে দিচ্ছেন না বা ফর্ম 6 জমা করতে দিচ্ছেন না, আজকে কারা এই হুলিগানিজম করছে, কেন তাদের বিরোধিতা করছে? তো সংবিধানের রাইট। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না যে ফর্ম 7 গুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সাধারণ নাগরিক তাদের ফর্ম 7 জমা দেওয়ার অধিকার বা ফর্ম 6 জমা দেওয়ার অধিকার পাবেন এবং সমস্ত স্ক্রুটনি করে যারা যোগ্য ভোটার তাদের নাম এবং যারা অযোগ্য ভোটার তাদের নাম যতক্ষণ না পর্যন্ত এই ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেব না। তার কারণ যেভাবে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থী আর অযোগ্য প্রার্থীদের গুলিয়ে দিয়ে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এই পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রেও ঠিক একইভাবে যোগ্য বৈধ নাগরিক এবং অবৈধ নাগরিককে গুলিয়ে দিয়ে ভোটার লিস্টকে ডামাডোল করে নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি আমাদের এখানে তালিকা গুলিয়ে গেছে বলেই তো এসআইআর এর প্রয়োজন হয়েছে, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ফর্ম 7 নিয়ে আমার স্পষ্ট বক্তব্য আছে, তার একটা অংশ প্রণয়দার সঙ্গে আমি একমত। কিন্তু আমার প্রশ্ন হলো, ঠিক ইডি সম্পর্কে যে কথাটা বলেছিলাম, আবার একটু গোদা বাংলা ভাষায় বলছি যে নির্বাচন কমিশন কি কচি খোকা? তারা একটা সিস্টেম চালাচ্ছেন, তারা বলছেন যে সমস্ত কর্মচারীরা এখন আমার স্টাফ এবং তাদের শাস্তি দেওয়ার একমাত্র অধিকারী আমি, একাধিকবার লিখেছে। তারপরে সিস্টেমে গোলমাল হলে, হিয়ারিংয়ে কেউ ডাক পেলে তখন বলবো যে না, ওটা রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন করছেন। আমি বলছি বিস্ময়কর, তা দায়টা কে নেবে? তাহলে বরঞ্চ জ্ঞানেশ কুমার থেকে এখানের যারা আছেন তারা দয়া করে পদত্যাগ করে তারপরে দায়টা অন্যের ঘাড়ে চাপান। পদে থেকে তো বলা যাবে না যে আমি যে সিস্টেম চালাচ্ছি, যে সিস্টেমের পিছনে আমি প্রায় একজন করে মাইক্রো অবজারভার নিয়োগ করে রেখেছি, আমি দিল্লি থেকে প্লেনে ফ্লাইটে 10, 20, 30 করে অফিসার উড়িয়ে আনছি, এনে পুরোটা সুপারভিশনের কাজ করছি, আর সিস্টেমটা ফেল করলে অন্যায়ভাবে শুধুমাত্র হয়রানি হচ্ছে যে সাধারণ মানুষের, তার দিক থেকে প্রশ্ন উঠলে, পাবলিকের দিক থেকে প্রশ্ন উঠলে আমি বলবো না 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 না, ওটা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা করছেন। কে আপনাকে বারণ করেছিল যে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারীদের দিয়ে সবাইকে দিয়ে কাজ করাতে? আপনি কেন বিহার থেকে শিক্ষা নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী বা অস্থায়ী কর্মীদের বাদ দিলেন না? আপনি একটা গোটা সিস্টেম চালিয়ে তারপরে ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট, আমার ভাষার জন্য মার্জনা করবেন, আপনার কান মুলে দিলে তখন বলবেন না না, দায় আমার নয়। আমি আবার বলছি, এই গোটা সমালোচনার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের রাজ্যের জল মেশানো তালিকায় যেন দুধ আর জলটা আলাদা করা যায়। এই অসংখ্য পশ্চিমবঙ্গবাসী শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে, এই দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করবেন এবং মানুষকে না কাঁদিয়ে, মানে আমি বলছি যার ভোটাধিকার আছে তাকে, আর যার ভোটাধিকার নেই তাদের কাঁদানো অথবা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া নির্বাচন কমিশনের কাজ। আর গোটাটা গুলিয়ে গেলে তখন আমি অন্যের ঘাড়ে তো দায় চাপাতে পারবো না। যাই হোক, এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব। সেই প্রতিবেদনে নিঃসন্দেহে রাজ্যের দায়িত্ব, ঠিক যেখান থেকে আমি বলেছিলাম একেবারে উল্টো দিক থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে আসবো, কিন্তু আগে দেখব যে রাজ্যের ডিজিপি এবং ডিএমের দায়িত্ব আজ একেবারে আইনে কোনো গোলমাল ছিল না, কিন্তু আরও একবার স্পষ্ট করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। দেখুন, ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, এসআইআর চলছে, তার মধ্যেই দিকে দিকে অশান্তির ছবি, ভাঙচুর, তাণ্ডব, আগুন। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত একের পর এক নির্দেশে যখন ধাক্কা খেল নির্বাচন কমিশন, তখন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সোমবার নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন,
কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে। এই বলে সর্বোচ্চ আদালতের কাছে কমিশনের তরফে আর্জি জানানো হয়, শুনানির সময় রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করতে দেবেন না, আমরা কোনো হিংসা চাই না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্র সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। বলে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলা শাসকদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে তাহলে আইন শৃঙ্খলা ঠিক না থাকারই কথা। এখানে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া এবং পুরো প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণ করা, মানুষকে ভয়মুক্ত করা, এটার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি যে কত খারাপ তা আজকে খালি এসআইআরকে কেন্দ্র করে কিছু গন্ডগোল বলে না, গত 10 বছর ধরে 12 বছর ধরে আমরা একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি। আমাদের মানে আদালতের কাছে বা সুপ্রিম কোর্টের কাছেও আশা আছে যে আইন শৃঙ্খলা জনিত বিষয়গুলো যখন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছচ্ছে তখন সুপ্রিম কোর্টও যদি কিছু কার্যকরী এমন পদক্ষেপ নেন যাতে কিনা পশ্চিমবাংলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সরকার একটুখানি নড়ে চড়ে বসে। অনারেবল সুপ্রিম কোর্ট জানেন যে এখানে আইন শৃঙ্খলা সবসময় তাকে ভালো রাখার যা যা প্রক্রিয়া করার দরকার সেটা হয়। ডিজিকে বলতেই পারেন যে দেখবে এতটা বলেছে 10 দিনের মধ্যে এই কাজটা করতে, ফলে ডিজিকে সে নির্দেশ দিতেই পারেন অনারেবল সুপ্রিম কোর্ট। এসআইআর পর্বেই যদি পরিস্থিতি এমন হয় তাহলে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কিংবা ভোটের সময় কি হবে? হিংসা আরো ছড়াবে, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠবে, আশঙ্কায় সাধারণ মানুষ। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবার আসবো একেবারে উল্টো দিক থেকে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ দিক আছে যা সরাসরি রাজ্য সরকারের দায়িত্বকে মনে করিয়ে দিয়েছে। কারণ গত কয়েকদিনে আমরা দেখেছি ফারাক্কা, চাকুলিয়া থেকে আজ এই মুর্শিদাবাদের লালবাগে বেপরোয়া ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের সামনেই বেলাগাম তাণ্ডব চলেছে আর পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আজ দেশের সর্বোচ্চ আদালত যা বলেছে তাতে কিন্তু এই জিনিস আর চলবে না। আজ আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে বলছে যে রাজ্য পুলিশের ডিজিকে নিশ্চিত করতে হবে কোথাও যেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়। এসআইআর প্রক্রিয়া যেন মসৃণভাবে চলে সেটা দেখতে হবে। এর পাশাপাশি জেলা শাসককে অর্থাৎ ডিএমকে পর্যাপ্ত কর্মী দিতে বলা হয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে আর পুলিশ নিষ্ক্রিয় থেকেছে তার পুনরাবৃত্তি কিন্তু আমার পরের বক্তার কাছে যাব, অরূপ চক্রবর্তী। আর চলবে না অরূপ। সুমন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রাজ্যসভার 2 সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কার্যত নজিরবিহীন ভর্ৎসনা, এবং সুপ্রিম কোর্ট কার্যত বলে দিল যে বাপু তোমাদের নাম নির্বাচন কমিশন, তোমরা নিজেদের নাম বদলে নির্যাতন কমিশন করার চেষ্টা করো না। একদম পরিষ্কার, কোট আনকোট। একটু আগে বিজেপির প্রতিনিধি বলছেন যে অনেক রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও তো এই সমস্যা হয় না। বিজেপির প্রতিনিধি বলতে পারবেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতামোটা ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়েছে? কোনো রাজ্যে হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। আজকে ধরুন 58 লক্ষ মানুষের নাম যখন বাদ দেওয়া হলো, তার মধ্যে মৃত আছে, শিফটেড আছে, ট্রান্সফার্ড আছে, ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই। যারা বৈধ ভোটার নয়, প্রথমে বলা হলো 2002-তে নাম থাকলে বৈধ, 2002-এ নাম না থাকলে যদি বাবা মা বা পরিবারের নাম থাকে তাহলে সে উঠবে। তার মানে বাকি যাদের নাম উঠলো এই 58 লাখ ছাড়া, তাদের প্রত্যেকের হয় 2002 সালে নাম আছে, নইলে তার রিলেটিভ, নিয়ার রিলেটিভ কারুর নাম রয়েছে 2002-এর তালিকা। অর্থাৎ এই যে ঘুষপেটিয়া রোহিঙ্গা অনুপ্রবেশকারীর যে গল্পটা পুরোটাই মিথ্যে ছিল। তারপরে যেটা করা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, ঠিকই, কিন্তু রোহিঙ্গা মিথ্যে ছিল। দাঁড়াও, ফাইনাল তালিকাটা আসতে দাও। নির্বাচন কমিশনের কাছে তো আমাদের দাবি থাকবে যে আপনারা এই ঘুষবেটিয়া কতজনকে বের করলেন, কতজনকে ছাঁটলেন, কত জল আর দুধ আলাদা করলেন তার তথ্য দিতে হবে। আমি তো এটাই বলছি সুমন, 58 লাখের মধ্যে যদি রোহিঙ্গা না পাওয়া যায়, তার মানে বাকিদের নাম হয় 2002-তে রয়েছে অথবা তার বাবা মার নাম রয়েছে। তার মানে 2002-এ যাদের বাবা মার নাম রয়েছে এক্সপেক্টেড তারা রোহিঙ্গা হতে পারবেন না। এবং যে 58 লাখের নাম নির্বাচন কমিশন বলেছে তার মধ্যে এখনো পর্যন্ত একজনও রোহিঙ্গা পাওয়া যায়নি। এক। দ্বিতীয়ত, আজকে সুপ্রিম কোর্ট যে ভয়ঙ্কর থাপ্পড়টা মারলো, প্রথম কথা হচ্ছে আপনি বলছেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তালিকাটা কোথায় কেউ জানেন? বুথ ওয়াইজ তালিকা নেই। আপনি একটা ডকুমেন্ট জমা দিচ্ছেন, যেটা আপনি একদম সঠিকভাবে বলেছেন একটা মিনিমাম এসওপি। আমাদের কাউন্সিলর অফিসে যদি একটা মানুষ আছে, একটা কোনো কিছু রিসিভিং করাতে রিসিভ কন্টেন্ট নট ভেরিফাইড একটা স্ট্যাম্প সে নিয়ে যায়, এটা স্বাভাবিক। সে যে ডকুমেন্টটা জমা করেছে মানুষ প্রমাণই করতে পারবে না সে কাগজ জমা দিয়েছে কিনা। আরো ভয়ঙ্কর, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সুমন, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, বাস্তব ঘটনা। আমি নিজে স্কুলে যখন পড়ছি 90-এর দশকের শুরুর দিকে, আমার স্কুলে 2 বন্ধু ছিল, তারা যমজ ভাই, শুভাশিস এবং দেবাশিস, যারা আমার সাথেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। শুভাশিস আমার সাথে মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়,
ছোট ভাই দেবাশিস তার পরীক্ষার আগে আগে চিকেন পক্স হয় এবং সে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে না, পরবর্তীকালে সে পড়াশুনো করেনি এবং আর পড়াশুনো কন্টিনিউ করেনি, মাধ্যমিক আর দেয়নি। তার মানে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সুভাষিস যেহেতু মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আছে তাই সে ভারতীয় নাগরিক, আর দেবাশিস যেহেতু আর মাধ্যমিক পরীক্ষাটা দেয়নি তাই সে রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এই অসভ্যতাম আজকে সুপ্রিম কোর্ট তো কানমোলা দিয়েছে। আজকে বলছে যে তুমি বলছে থাপ্পড় বললে কানমোনা বললে, আমি বলছি কানমোলাটা এই ডিজিপির বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয় একটু নিজেদের দিকে নিলেও ভালো হতো না? একই রকম ভাবে সুপ্রিম কোর্ট বলেছে। মানুষকে কোথায় দেয়ালে কোণঠাসা করছে ভাবুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, তার প্রপৌত্র বিজেপির নেতা ছিলেন, দক্ষিণ কলকাতা লোকসভার প্রার্থী ছিলেন চন্দ্রকুমার বসু, তাকে প্রমাণ করতে হবে নেতাজির বাড়ির লোককে যে সে ভারতীয় কিনা। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের কৃষিমন্ত্রী, তৃণমূলের প্রথম বিধায়ক ছিলেন, তার ছেলেকে শুনানিতে দেখা হয়েছে কেন? বাবার নামের পদবী চট্টোপাধ্যায়, ছেলের নামের পদবী চ্যাটার্জি। মানে এই যে আমি বলছি কোট আনকোট যে অসভ্য যে বর্বর জায়গায় নিয়ে গেছে, এটা অসভ্যতা, কিন্তু এর বিকল্প তো বিডিও অফিস ভাঙচুর হতে পারে না, এর বিকল্প তো হুলিগানিজম হতে পারে না। কেউ সেটাকে সমর্থন করছে না, কিন্তু মানুষের পুলিশকে অ্যাক্ট করতে হবে তো, সমর্থন বিরোধিতার ব্যাপার নয়। কথাটা বললে আজকে সুমন, আমার দাদু যদি আজকে বেঁচে থাকতেন, তারা 6-7 ভাই বোন, 6 ভাই 1 বোন ছিলেন। আজকে দাদুকে তাহলে বয়স্ক মানুষ অ্যাম্বুলেন্সে করে আমাকে হিয়ারিং এ নিয়ে যেতে হতো। তাহলে সবার আগে নির্বাচন কমিশনের উচিত নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বাধ্য করা। নরেন্দ্র মোদীর বাবার 6 সন্তান, তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো বাতিল করার হিম্মত থাকবে নির্বাচন কমিশনের? না নির্বাচন কমিশনকে বাতিল করার ক্ষমতা নরেন্দ্র মোদীর থাকবে? এই যে সামগ্রিকভাবে বাংলার মানুষকে তুমি দেখিয়েছো, জয়নগরের বিডিও অফিসে হিয়ারিং এ নাকে অক্সিজেনের নল নিয়ে এসছে, মানুষটা বেরিয়ে মৃত্যুবরণ করছে, সেই মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হবে না? বাংলার মানুষ সারাদিন আজকে লালবাগ দেখালাম যে কিভাবে পুলিশের সামনে বিরোধী নেতার গাড়ি চুরমার করে ভাঙা হচ্ছে, পুলিশ যেন মানে গোলাপ ফুল দিচ্ছে। গাড়ি ভাঙচুরটা কেউ সমর্থন করছে না। আরে আপনি এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিলেন, 81 মানুষের মৃত্যু হয়েছে এই অসভ্য প্র্যাকটিসের জন্য, যারা বাংলার মানুষের রক্তের উপর দিয়ে গতবার কোভিডে মানুষকে মেরে রাজ্য দখল করতে চেয়েছিল, এবার এই এসআইআর এর লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষকে বলছি, যারা এই হয়রানির লাইনে দাঁড় করালো, ভোটের লাইনে তাদের জবাব দেবে। আজকে কোর্টে হেরেছে, এপ্রিলে বাংলার মানুষের ভোটে। প্রথমটা হচ্ছে যেটা বললো, ভুল তথ্য দিচ্ছে, প্রত্যেক জায়গাতে এটা হচ্ছে, হিয়ারিং হচ্ছে, এটা হিয়ারিং হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে। বিহারে হয়েছে, প্লিজ দেখেন লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনার এই মুহূর্তে গুজরাটে চলছে, গুজরাটে পশ্চিমবঙ্গের থেকে বেশি মানুষের নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে স্টুডিওতে দাঁড়িয়ে কথা বলা। আপনি দেখিয়ে দিন। দ্বিতীয় হচ্ছে যে কথাগুলো এতক্ষণ বলে গেল যে কেউ সমর্থন করছে না, সমর্থন না করার পরেও কি করে হচ্ছে, কি করে পুলিশ আজকে তো বেলডাঙ্গায় 2 দিন পরে পুলিশ নামলো, 2 দিন ধরে পুলিশ কোথায় ছিল? এই স্টুডিওতে এসে ভালো ভালো করে কেউ সমর্থন করছে না, কিন্তু সমর্থন করছে না। আমি বলছি যে ফর্ম 7 কেউ জমা দিতে দিচ্ছে, আমি যে এসওপিটা দেখাচ্ছিলাম নির্বাচন কমিশনের, একেবারে স্পষ্ট ভাষায় লেখা আছে যে কোনো আপার লিমিট নেই, মেক নো মিস্টেক, যে যত ইচ্ছে বিএলএরা তারা ফর্ম 7 জমা দিতে পারেন। আমি বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি, আমি তোমার সঙ্গে 300% একমত, কিন্তু আমি ফর্ম 7 কেউ জমা দিতে গেলে তার মাথা ভেঙে দেবো, ফর্ম 7 এর বান্ডিল পোড়াবো, এটাও লজিক্যাল নয়, এটা আইনত নয়। সুমন, একটা পলিটিক্যাল পার্টি যদি বাল্ক লেভেলে, যেটা প্রথম বাঁকুড়ায় ধরা পড়েছিল, 4000 ফর্ম 7 নিয়ে বিজেপির একটা গাড়ি যাচ্ছে, যেটা বলছে সেটার মধ্যে আইনত এটা সত্যি ছিল আগে, কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিকতম সার্কুলার, মেক নো মিস্টেক, একদম একটা নয়, এর কোনো আইনত, এর কোনো কিন্তু আপার লিমিট নেই, পরিষ্কার। হ্যাঁ, আমি বলছি যে ধরুন 6200 বুথে যখন ইলেকশন কমিশন জানালো একজনও মৃত ভোটার পাওয়া যায়নি, তারপরে কোন জাদু বলে, তার কোন জাদু বলে সেখানে থেকে মৃত ভোটার আবার ফিরে এলো, কোন বুথে ফিরে এলো, কত ফিরে এলো, এই কোনো ট্রান্সপারেন্সি ইলেকশন কমিশনের নেই। 6200 বুথ যেই সমস্ত অঞ্চলে, তার মধ্যে 750 বুথ দক্ষিণ 24 পরগনায় ছিল, অনেকেরই অভিযোগ ছিল সেই সময়, সিরিয়াস লেভেল অভিযোগ ছিল যে মানে বিডিও অফিসগুলো দখল করে কার্যত বলা যায় যে শাসক দলের লোকরা ছাপ্পা মতন ওই আপলোড করেছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে একটা নাম ব্যবহার করে, যেমন আমি একমত আপনার সাথে যে 6-এর বেশিও তো সন্তান আছে অনেকের, তাহলে কেন মানে তাদেরকে শুনানির জন্য ডাকা হবে? কিন্তু প্রশ্নটা হচ্ছে
একটা লোকের নাম ব্যবহার করা হয়েছে এরকম একাধিক জায়গায়। না না, আজকেই তো একটা উদাহরণ হচ্ছে 100টা, এটা অবশ্যই আমার ধারণা এআই এর না, আমি বলছি যে এই তো মহাভারতের পর 100 আজকে ধরো অরূপ চক্রবর্তী পশ্চিমবঙ্গের অসংখ্য বিধানসভায় তুমি এই নামটা পাবে বা সুমন দে নামটা পাবে, সব সুমন দে যে একই সুমন দে নয়, সেই রিলেশনশিপ যে ঠিকানা মেলাবে এত সহজ নয়। একটা ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে 6 জায়গায়, 7 জায়গায়, 8 জায়গায়, এবং এই ব্যবহারের পেছনে কোনো পলিটিক্যাল অভিসন্ধি আছে কিনা সেটা ইলেকশন কমিশনের দেখা উচিত ছিল। এই যে অবজারভার এত নিয়োগ করছি, এখন নিয়োগ করছি দেরিতে, এই অবজারভাররা কি করছে অন্তত অনুসন্ধান করে তো দেখা উচিত ছিল যে একটা নাম যখন 7-8 জায়গায় ব্যবহার হচ্ছে তারা কারা, আপনি বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, আমার নেতাজিনগরে বিএলএপুর নাম বিশ্বনাথ চক্রবর্তী, আমার নেতাজিনগরে বিএলএপুর নাম বিশ্বনাথ চক্রবর্তী, তার মানে বিশ্বনাথ চক্রবর্তী নামটা একটু হয়ে যায় না? এখানে মৃত নাম থাকছে, এখানে এক ব্যক্তির নাম 8-9 জায়গায় ব্যবহার করা হচ্ছে, এখানে হচ্ছে না, প্রতিষ্ঠিত হবে না। ওই জন্য সুপ্রিম কোর্ট ধারণা দিয়েছে, দুর্বল বিরোধী চুরি আটকে দিয়েছে, চুরিতে আটকে দিয়েছে, চুরিটা সুপ্রিম কোর্ট চুরি আটকে দিয়েছে। এই তর্কের মাঝে বটম লাইনটা সেটা হচ্ছে সেই সাধারণ মানুষের লম্বা লাইন, জেলায় জেলায়। আবার বলছি যে আজকে সুপ্রিম কোর্টকে লোকেশন নির্দিষ্ট করে দিতে হচ্ছে। কেন আমি ব্লকে ব্লকে একটা সরকারি অফিস, একটা সরকারি কাঠামোর মধ্যে তাদের আরও ডিসেন্ট্রালাইজড করে মানুষের যন্ত্রণা কমাতে পারবো না? কেন আমি লাইন ছোট করতে পারবো না? সব থেকে বড় কথা যেটা অনায়াসে এই ইনফ্রাস্ট্রাকচারেই করা যায় সেটা হচ্ছে টাইমটা একেবারে নির্দিষ্ট করে দিয়ে, যে আমি যাকে ডাকছি শুনানিতে তাকে আমি একেবারে একটা সময়সীমা 8 ঘন্টার মধ্যে বেঁধে দিয়ে সেইভাবে ডিস্ট্রিবিউট করব। একটু পরিশ্রম, একটু প্ল্যানিং দরকার, আর কিচ্ছু নয়। সেই রাস্তায় কেন নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে নয়, হোয়াটসঅ্যাপের কথা পরে আসবো, কিন্তু সার্কুলার দিয়ে সেই ব্যবস্থা করলো না। আর ফলটা কি হলো? সেই সাধারণ মানুষের হয়রানি। লিস্ট কতটা দুধ কতটা জল ছাঁকা যাবে কিনা কেউ জানে না, কিন্তু তার আগেই মানুষের হয়রানি, বিক্ষোভ এবং মৃত্যু। দুর্ভাগ্য। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন ভোটার, কোথাও বিয়ে ফেলে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হলো পাত্রকে, কোথাও আবার শুনানির নোটিশ পেয়ে ধর্নায় বসলেন খোদ মন্ত্রী। এসআইআর এর শুনানি ঘিরে অভিযোগ আপত্তির নিষ্পত্তি নেই। সোমবার উত্তর 24 পরগনার আমডাঙ্গা বিডি অফিসে শুনানির লাইনে এরকমই উপচে পড়া ভিড় দেখা গেল। রাস্তা থেকে লাইন পৌঁছে গেছে একেবারে জাতীয় সড়ক পর্যন্ত, এবং সেই লাইন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। গেট কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকেই ঢোকানো হচ্ছে। তার জন্য মাঝে মাঝে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষে হ্যারাসমেন্ট করছে, এত ভিড়ের মধ্যে মানুষ কাজ ফেলে জবে চলে এসছে। আমার বাবার 2002 সালে নাম আছে, তাও আমাদের 5টা ভাই বোনের সব ফেরত এসছে, সব কিছু ডকুমেন্টস আছে। কারণটা কি? ভিড়ের ঠেলায় বিডি অফিসের গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, ঢুকতে দিচ্ছে না ভিতরে, বলছে ভিতরে বেশি ভিড় হয়ে যাবে। অসুবিধা তো পড়তেই হচ্ছে সাধারণ মানুষকে, কেননা দূর দূরান্ত থেকে একবার নয় 10 বার করে ডাকা হচ্ছে। এরই মধ্যে আমডাঙ্গা বিডি অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন 2 মহিলা। দমের কষ্ট হচ্ছে। এখানে দাঁড়িয়ে সামনে এসে অসুস্থ হয়ে পড়েছেন, আমরা সেটা দিতে পারছি। আগে থেকে খবর থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিয়ে নিচ্ছি। অভিযোগ, হাওড়ার বেলুড়েও শুনানি কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক প্রৌঢ়া। লাইনে দাঁড়ানো ছিলাম না একটা থেকে, আবার একটা লাইনের থেকে আরেকটা লাইনে গেলাম, বুক ধরপড় করছে, অস্থির করছে, আর দাঁড়াতে পারছিলাম না আমি। এরই মধ্যে বীরভূমের নানুরে শুনানি কেন্দ্রে দেখা গেল এই ছবি। আবেদন করলেও শুনানির দিন বদল করা হয়নি, তাই বিয়ের দিন শুনানি কেন্দ্রে হাজির বর। আজকে আমার ছেলের বিয়ে, তবুও আজকে আমরা হাজির হয়েছি। সোমবার দেগঙ্গায় আম্মা সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুমধুমাত বাঁধে। জয়নগরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাসন্তীতেও এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সুপ্রিম কোর্ট আজ রাজ্যের ডিজিপিকে তার দায়িত্ব স্মরণ করে দিয়েছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি গত 1 সপ্তাহ ধরে একেবারে উল্টো কথা বলছে। রাতারাতি ভোল বদল কি সম্ভব? ধরুন, আজই লালবাগ, আসানসোল, কালনায় ফর্ম 7 নিয়ে ভয়ঙ্কর গোলমাল। লালবাগের তো ভয়াবহ ছবি পুলিশের সামনে তাণ্ডব চলেছে, গোটা দিন ধরে আপনারা দেখেছেন। এর আগে ফারাক্কা থেকে শুরু, যেখানে তৃণমূল বিধায়কের নেতৃত্বে তাণ্ডব চলল, তাও বিধায়ক এখনও অধরা। আমি বলছি, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওটাকে ডাকেননি।
পরের দিন চাকুলিয়ায় বিডিও অফিস 3 ঘন্টায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো, তারপর পুড়িয়ে ছাই করে দেয়া হলো। পুলিশের আইসির মাথা ফাটিয়ে দেয়া হলো, আর 300 মিটার দূরে হচ্ছে থানা। বিডিও লিখলেন তার ওই কমপ্লেন লেটারে যে শুধু ওইখানে 20 লক্ষ টাকার সরকারি সম্পত্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, তার থেকেও বড় কথা আমার আপনার করের টাকায় সরকারি সম্পত্তি যা তৈরি হয়েছিল সেটা ধ্বংস করা হলো, অথচ পুলিশ চুপ। তো নজরুলদার কাছে আমার পরের প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাতারাতি সবার দায়িত্ব মনে পড়ে যাবে আর ছবিটা পাল্টাবে? ছবি বিশেষ কিছু পাল্টাবে না, কারণ আমাদের দেশের সংবিধানে এবং দেশের আইন আগে যা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরও তাই থাকছে, খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। মুশকিল হচ্ছে আমাদের দেশের সংবিধানে বা দেশের আইনে এটা মনে করা হয়েছিল যে যারা সাংবিধানিক পদে থাকবে, সে নির্বাচন কমিশনের লোক হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যের মুখ্য সচিব হন, রাজ্যের ডিজি হন, সিপি হন, এসপি হন, ওসি হন, তারা আইন মেনে কাজ করবেন এবং একে অপরকে আইন মেনে নির্দেশ দিলে সেটা কার্যকর হবে। আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি। বারুইপুর এবং ময়নার দুজন ইআরও এবং এইআরও এবং ময়নার একজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, সাসপেন্ড করতে বলা হয়েছিল। আজকে পর্যন্ত কি এফআইআর রাজ্য সরকার করেছে? কতবার বলেছে? এর জন্যে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে, তারপরে আবারও বলা হয়েছে। তো তাহলে আপনি বলুন আমাদের দেশের কোন আইন অনুসারে রাজ্য সরকারকে আপনি এফআইআর করতে বাধ্য করবেন? আইনে তো পরিষ্কার বলা আছে। আপনি 13cc ধারাটা দেখুন, যে যারা নির্বাচন কমিশনের কাজ করছেন তাদের সুপারিনটেন্ডেন্ট কন্ট্রোল ডিসিপ্লিন নির্বাচন কমিশন বলছে, রাজ্য সরকার শুনছেন না। আমাদের রাজ্যের সরকারের নেতৃত্বে যিনি আছেন তিনি সংবিধান মানেন না, আইন মানেন না। দেখুন, আর একটা উদাহরণ দিচ্ছি। এসআইআর হবে ভোটার তালিকা সংশোধনের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন যে যখন নির্বাচন ঘোষণা করবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, তার আগে তো নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই। এই মুখ্যমন্ত্রীকে কে শেখাবে যে তিনি এটা বেআইনি কথা বলছেন? আগেও নির্বাচন কমিশনের কথা আছে, সংবিধানে বলা আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা বলা আছে, তাকে বোঝানো যায়নি। তিনি শুধু এইটাই বলেননি যে হবে না, হলে তার অধীনের কর্মচারীদের তিনি কী নির্দেশ দিয়েছে আপনারা জানেন। তার ভাইপো কি বলেছে, গাছে বেঁধে রাখার কথা আপনাদের মনে আছে। আপনারা নজরুলদা, চিঠিটা তো যাচ্ছে চিফ সেক্রেটারির কাছে, তিনি ডিওপিডির আন্ডারে, তো এ তো আইনের, এ তো স্ট্রাকচার প্রাইম মিনিস্টারের দপ্তর। চিফ সেক্রেটারি উনি থাকবেন কিনা সেটা নির্ভর করে মমতা ব্যানার্জির ইচ্ছার উপরে। এর আগেও আপনারা দেখেছেন, তখন দ্বিবেদী ছিলেন, এই চিফ সেক্রেটারি ছিল না। নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন যে ভবানীপুরে যদি আগে নির্বাচন না করা যায় তাহলে সাংবিধানিক সংকট হবে। কলকাতা হাইকোর্টের রায় দেখেননি যে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে, সংবিধানের কোথায় লেখা আছে? আর চিফ সেক্রেটারি কী করে জানলেন যে তিনি ভবানীপুর থেকেই নির্বাচনে দাঁড়াবেন? কিন্তু আমাদের এখানে চিফ সেক্রেটারি যারা পার্টির বড় নেতা, তারা আমাদের এখানে ডিজিপি যারা পার্টির বড় নেতা, তারা আমাদের এখানে এসপি যারা পার্টির জেলা নেতা, তারা আমাদের এখানে ওসি যারা ব্লকের নেতা, তারা অতএব তারা পার্টির কাছে পার্টির নেতাদের থেকে বেশি মূল্যবান। আচ্ছা বলুন, যে লোকটা যারা এই এসআইআর করতে যাবে তাদেরকে জবাই করার বিধান দিচ্ছে, আপনি তো আজকালের কথা বলছেন, ওই যে লালবাগে বা অন্য জায়গায় দেখুন, এই যে পুরো ইট তুলে যে গাড়িতে মারছে, পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, ব্যবস্থা যে ভাই ভাই করোনা এই রকম হচ্ছে, ফুটেজ সারাদিন দেখি। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে পোস্টিং করবে, ঘুষ খাওয়ার জায়গায় করবে না এমন জায়গায় করবে যেখানে কোনো ঘুষ নাই। অতএব মমতা ব্যানার্জিকে তাকে সন্তুষ্ট করতে, আইনকে সন্তুষ্ট করা তার কোনো দায়িত্ব নাই। দেখুন যে রাজীব কুমার ডিজির কথা বলছে, তো ডিজির আপনি জানেন চিটফান্ড কাণ্ডে তার ভূমিকা কি, আর তারপরে ইডি রেডেও তার ভূমিকা আপনি জানেন। যিনি মমতা ব্যানার্জির সঙ্গে ডাকাতি করতে চলে যাচ্ছেন, প্রমাণ লোপাট করতে চলে যাচ্ছেন,
সরকারি কর্মীদের বাধা দিতে যাচ্ছেন, তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? অরূপ চক্রবর্তী। সুমন, একটু আগে আমি তোমার প্রতিনিধি, তোমার করেসপন্ডেন্ট পার্থপ্রতিম ঘোষের রিপোর্টিংটা দেখছিলাম, তোমার চ্যানেলে লাইভ হয়েছে, যে বেলডাঙ্গা কাণ্ডে মূল অভিযুক্ত মতিউর রহমান, হুদালিম মোল্লা, মফিজুল শেখ, সাদিউল শেখ সহ মোট 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে তারা প্রত্যেকে মিমের নেতা যারা মদত দিয়েছে। এবং এই সময় তোমার কাছে যাচ্ছি, এক সেকেন্ড, সেটা হচ্ছে বেলডাঙ্গার সঙ্গে দূর দূর অব্দি এসআইআর এর কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিক মৃত্যুর ঘটনা। আমি জানি অরূপ নিশ্চিতভাবে ইচ্ছাকৃত নয়, কিন্তু অনেকে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় জিনিসটা গুলিয়ে দিচ্ছেন। গোলানো হচ্ছে না এখানে, যেহেতু বারবার করে ল অ্যান্ড অর্ডারের প্রসঙ্গটা নজরুল সাহেব তুলে, একটু আগে বিজেপির প্রতিনিধিও তুলেছেন। আমি কেন আসতে চাইছি, ল অ্যান্ড অর্ডারটা দেখিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী স্টেটমেন্টটা তো আমরা ভুলিনি, যে সংখ্যালঘু অঞ্চলে হুমায়ুনকে, নৌসাদকে এবং মিমকে বলবো তারা যেন বুঝে নেয়। তারপরেই যখন এই অশান্তি লাগে, তাহলে রাজ্যটাকে কি ডিস্টেবিলাইজ করে 356 করার অপচেষ্টা, তার পেছন থেকে মদত দিচ্ছে কারা? ঘুরিয়ে কি বিজেপি মদত দিচ্ছে? একদিকে মানুষের বিক্ষোভ বাড়বে, এসআইআরকে কেন্দ্র করে মানুষের বিক্ষোভ বাড়বে, এবং রাজ্যে ঘুরিয়ে 356 জারি করার এই অসত্য প্রয়াস মিমের দালালি করছে বিজেপি, না মিম বিজেপি দালালি করছে? এখানে কে প্রয়াস নেতাকে ওই মিমের রাজ্য সভাপতি না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, আর পুলিশ নিয়ন্ত্রণ করতে সাথে যোগ করেছেন? লজ্জা করে না? লজ্জা করে না? পুলিশ মহারাষ্ট্রে মিম আপনাকে হেল্প করেছে। পলিটিক্সে সব সম্ভব। অরূপের যুক্তি মানতে আমার অসুবিধা ছিল না, কিন্তু পুলিশ, আমি বলছি ধরে নেওয়া যাক যে বিজেপি আর মিম বা বিজেপি আর কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি অথবা যারা অশান্তি চাইছে এই রাজ্যে, আমি কারোর নাম করতে চাইছি না, তাদের কোনো টাই আপ হয়েছে। আমি বলছি তো পুলিশ নীরব দর্শক কেন? সেই শক্তি তো রাজ্য চালাচ্ছে না, রাজ্য চালাচ্ছে তো রাজ্য সরকার, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুলিশ দাঁড়িয়ে আছে কেন? ও পুলিশ দেখছে। হ্যাঁ, হাজার মব ভায়োলেন্ট হলে সেখানে হয়তো সাফিসিয়েন্ট পুলিশ ছিল না, খুব স্বাভাবিকভাবে তোমাদের ক্যামেরাম্যান দেখিয়েছে। বেলতলার ঘটনা হয়েছিল পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে, তার সঙ্গে এসআইআর বিক্ষোভের কোনো যোগ নেই, একেবারে স্পষ্ট। এটা শুধু আমার রিপোর্টারের ইনপুট নয়, পুলিশের খাতায় এবং পুলিশের কমপ্লেনগুলো দেখুন, প্রত্যেকটা এসপির একাধিক প্রেস কনফারেন্স আছে। এসআইআর এর বিক্ষোভ আর বেলডাঙ্গাকে জুড়িয়ে দেওয়া কিন্তু খুব কঠিন কাজ তথ্যের দিক থেকে। কিন্তু আমি এখান থেকে যাব যে আরও আরেকবার একাধিক ঘটনা, আজকে ফর্ম 7 নিয়ে এত আলোচনা হলো, এই ভ্যান্ডালিজম, আবার বলছি ফর্ম 7-এর কোনো আপার লিমিট হয় না। আমি জানি না কালকে আবার নতুন কি অজুহাতে নতুন করে অশান্তি হবে, কিন্তু একটা সৌভাগ্যের বিষয় যে ফর্ম 7 জমা দেওয়ার তারিখ আজকে শেষ হয়েছে, সুতরাং কালকে নতুন কোনো বান্ডিল খুঁজতে হবে, মানে যারা অশান্তি করতে চায় তাদের, কারণ আজকে অফিসিয়ালি ডেটটা শেষ হলো, কিন্তু তার আগে যেটা হলো সেটা অলিক কুনাট্যরঙ্গ বললে 1 ছটাক বাড়িয়ে বলা হয় না। কি হলো ফর্ম 7 নিয়ে দেখুন। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে চরমে উঠল তৃণমূল বিজেপির সংখ্যা, জ্বলল আগুন, পুড়ল ফর্ম, চলল হাতাহাতি, ধস্তাধস্তি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার ফর্মগুলো জ্বালানো হচ্ছে। মুর্শিদাবাদের লালবাগে সোমবার মহকুমা শাসকের দপ্তরে ফর্ম 7 জমা দিতে যান বিজেপি নেতাকর্মীরা। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, বিজেপির আনা ফর্মগুলি অবৈধ। অভিযোগ, এরপরই ফর্ম কেড়ে নিয়ে সেই ফর্ম পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের সামনে এভাবে থার্নিক নিয়ে ভাঙচুর করা হয় গাড়ি। অভিযোগ, বিজেপির জেলা সভাপতি সৌমেন মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। যে সমস্ত মৃত ভোটার বা অবৈধ ভোটারের নাম থেকেছে তাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করে অভিযোগ জানাতে গেছিল, সেখানে তৃণমূল নেত্রী সাউনি সিংহ রায়ের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের এনে এসডিও অফিসে তাণ্ডব চালিয়েছে। যে বাজারে আলু, সবজি, পটল কেনা হয় সেই বাজারের ব্যাগে ভর্তি ভর্তি করে এই গাড়িতে করে 7 ফর্ম নিয়ে এসেছিলেন এখানে জমা দেবে, মানুষকে হয়রানি করার জন্য। ফর্ম 7 জমা ঘিরে সোমবার রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে। লাঠি বাঁশ নিয়ে চলে মার। অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার, এই ভোটের জন্য তারা ক্ষমতা টিকে আছেন। আর আজকে শেষ তারিখ ছিল, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে এসডিও নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে পুরো দুর্গাপুরে গুন্ডাবাহিনীকে সাথে নিয়ে এসে পরে গেট ঘেরা করে গেছে। আমার কথা ফর্ম 7, আমি ভারতীয়, আমি এখানে বসবাস করেছি, তাহলে আমার নাম যদি ফর্ম দিতে বাদ দিতে যায়, আমি চেক করব,
তাতে হচ্ছে যা কথা শোনার যা হওয়ার সেটা হবে। বিজেপির কিছু মানে স্থানীয় নেতাদের নির্বাচন কমিশন আর বিজেপির ওপরতলা নেতারা তারা হচ্ছে লেলিয়ে দিচ্ছে, তাদের হচ্ছে নিরাপত্তা পর্যন্ত দিতে পারছে না। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় ফর্ম 7 জমা ঘিরে মহকুমা শাসকের দফতরেও বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি দুই দলের সমর্থকরা। পুলিশের সামনেই স্লোগান দিতে থাকে দুপক্ষ। ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার একটি আবেদনপত্র হলো ফর্ম 7। কোনো ব্যক্তির মৃত্যু হলে, কারো স্থায়ী ঠিকানার বদল হলে বা ভোটারের একাধিক জায়গায় নাম থাকলে এই আবেদনপত্রের মাধ্যমে নাম বাদের আবেদন করা যায়। এখন সেই ফর্ম জমা নিয়ে সংঘাত তুঙ্গে উঠল। মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা স্টুডিওতে বারবার ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিয়ে ঠাট্টা করি। বাংলায় আগে একটা প্রবাদ ছিল, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির শিক্ষা কার্যত সেই একই পরিভাষা, আধুনিক পরিভাষায় তার সমর্থক। কিন্তু দেখুন, সুপ্রিম কোর্টকেও আজকে বলতে হলো যে জাতীয় নির্বাচন কমিশন যেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশিকা জারি না করে, নির্দেশ জারি করতে হবে শুধুমাত্র সার্কুলার দিয়ে। এই আরও বিএলওরা বহুদিন ধরে এই অভিযোগ করছিলেন যে মধ্যরাতে নতুন নতুন হোয়াটসঅ্যাপে তাদের কাছে সরকারি নির্দেশ আসে। আজকে স্বপনদা স্টুডিওতে আছেন, তিনি নিশ্চয়ই বলবেন এই অভিজ্ঞতা তাদেরও আছে কিনা। কিন্তু আজ সুপ্রিম কোর্টও কার্যত সেইখানে এই শুনানিতে সুপ্রিম কোর্টের বক্তব্যে তা আরও একবার যেন প্রমাণ হয়ে গেল। আমার পরের বক্তা কৌস্তুভের কাছে যাব। কৌস্তুভ, একটা সাংবিধানিক সংস্থা সার্কুলার জারি না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করবে কেন? আর সুপ্রিম কোর্টকেই বা কেন ইসিকে তার ন্যূনতম সরকারি কর্তব্যটুকু মনে করিয়ে দিতে হবে? এটাই কি স্বচ্ছতার অভাবের সব থেকে বড় প্রমাণ নয়? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। প্রথমে আমি বলবো, আনপ্ল্যান্ড এসআইআর, প্রতিদিন নতুন নতুন নিয়ম, নতুন নতুন সার্কুলার, এবং সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইডি খানিকটা সবুজ ফাইলটা বেছে দিয়ে দিদিকে সাহায্য করে দিল, আর বেনজির ফাউল করে মানুষকে হয়রানি করে দিদিকে ইলেকশন কমিশন সুবিধা করে দিচ্ছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বলছে কি কোর্টে জিতে গেছি। আচ্ছা, কোর্ট কি শুধু ইসিআর কান মুলেছে? ইসিআর তো কান মুলেছেই। কোর্ট তৃণমূল কংগ্রেসকে বলেনি, হ্যাঁ, পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলেনি। কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট কি বলেছে? চারটে দাবি আজ তৃণমূলের স্বীকৃত হয়েছে। না না, অ্যাডমিট কার্ডের দাবি আমরা করেছিলাম, তৃণমূল খুঁজে দেখাক না। অ্যাডমিট কার্ডের দাবি তৃণমূল কংগ্রেস করেনি, আমরা করেছিলাম। আমি বলেন সুপ্রিম কোর্ট কি বলেছে? যে ডিজিপিকে হিয়ারিংয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ও ডিজিপি না, রাজ্যের জেনারেল সেক্রেটারি ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের ভাইপো ঘুরে বেড়াচ্ছে। আর ও ডিজিপি না, ও ডিজিএস, ডেপুটি জেনারেল সেক্রেটারি অফ তৃণমূল কংগ্রেস রাজীব কুমার। ও কার কথা শুনবে? কোর্টের কথা শুনবে? নিরাপত্তা দেবে? কিসের নিরাপত্তা? কখন নিরাপত্তা? দেখছি তো 7 ফর্ম নিয়ে কি যা হচ্ছে, হিয়ারিংয়ের সেন্টারগুলোতে কী অবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, আমরা জানি তো। কিন্তু কথা এটা না, কথাটা হচ্ছে BLA 2। আমরা প্রথম থেকে বলেছি BLA 2কে হিয়ারিংয়ে থাকতে দিতে হবে, অধিকার আছে BLA 2 থাকার। কিন্তু BLA 2 অ্যাডমিট কার্ড যদি না হতো তাহলে BLA 2 থেকে কি করতো? লজিক্যাল ডিসপ্লেসমেন্টসের লিস্ট। আমি বলছি সুপ্রিম কোর্টকে বলতে হলো কেন সুমনদা? আগে কেন রিসিট দেওয়া হলো না? আগে কেন লজিক্যাল ডিসপ্লেসমেন্টসের লিস্ট কেন আগে প্রকাশিত হলো না? আচ্ছা, রাম ব্যানার্জির নাম শুভ ব্যানার্জি হতে পারে, শুভ বন্দ্যোপাধ্যায় হতে পারে না? কি কারণ? এইগুলোর জন্য শুনানিতে যেতে হবে কেন? রাজ্যের নির্বাচন কমিশনের অফিসাররা, আমি বলছি ইসিআই এতদিন একবারও বলেনি তো রাজ্যের নির্বাচন কমিশনের অফিসাররা অসহযোগিতা করেছে, একটা এফআইআর নেই, একটা অভিযোগ নেই। আজকে কি বলছেন বিজেপির নেতারা আমি বুঝতে পারছি না। কিন্তু একথা ঠিক সুমনদা, টেকনিক্যাল প্রশ্নে মানুষ বলেছে যে আপনারা যা স্ক্যান করছেন বিএলওদের, আপনারা টেক্সট ফর্মে স্ক্যান করছেন না, আপনারা ইমেজ ফর্মে স্ক্যান করছেন। এবং সুমনদা, গন্ডগোলের মূল সূত্র হচ্ছে টেক্সট ফর্মে স্ক্যান না করে ইমেজ ফর্মে স্ক্যান করাতে হার্ড কপি মিলছে, কিন্তু সফট কপি মিলছে না। আর সফট কপি মিলছে না বলে ব্যাপকভাবে সাধারণ মানুষ, গরিব মানুষ, বয়স্ক মানুষ তাদের হয়রানির শিকার হতে হয়েছে নির্বাচন কমিশনের অপদর্থতার কারণে। এবং সেই সুযোগ খানিকটা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করে নিচ্ছে, যেটা অত্যন্ত খারাপ। আমি বলছি শুনানির স্থান, ভেনিউ কেন লোকালি হবে না? বিজেপি তারা বিভিন্ন নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দাবি করছে যে সেন্ট্রালি নির্বাচন কমিশনকে হচ্ছে একটা জায়গায় হচ্ছে হিয়ারিং করতে হবে। এটা কোনোদিন হয়? আরে এভাবে ভোটে জেতা যায়? তৃণমূলকে হারানো যায়? লোকালি সাধারণ মানুষের তারা হিয়ারিংয়ে যাবে সেন্ট্রালি? একটা ওয়ার্ডে 10,000 15,000 লোককে ডাকছেন, 20,000 লোককে ডাকছেন একটা সেন্টার করে, এর কোনো মানে আছে নাকি? কেন নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না? কেন প্রথম থেকে আমরা বলেছি বিএলওদের নিরাপত্তার কথা, প্রথম থেকে আমরা বলেছি প্রথম থেকে বিএলওদের নিরাপত্তা, সে নিরাপত্তা অবধি দিতে পারেননি। একটার পর একটা ঘটনা করছে। আমি আপনাদের বলছি, এই তো বিএলও সাহেব আছেন এখানে, এই ক্ষোভের ডিভিডেন্ড কার ভোট বাক্সে যাবে? না না, ভোট বাক্সে কি যাবে এখন থেকে এভাবে বলা যায় না। আমাদের কথা হচ্ছে স্বচ্ছ, এভাবে জেতা যায় না। স্বচ্ছ ভোটার লিস্ট বের করতে হবে। আমরা তো বলেছিলাম এসআইআর করেই মৃত ভোটারদের নাম বাদ দেওয়া যেত।
একটা বিধানসভা আমি বলছি, কলকাতার একটা বিধানসভা 52,000 ডেড ভোটারের নাম বাদ গেছে। আমি বলছি সুমনদা 15 বছর আগে মারা গেছে, সেই নামও ছিল। 14 বছর আগে মারা গেছে, সেই নামও ছিল। আর একটা কথা আমি বলছি, এখানে এলো উদিত বললেন, ওই বললেন, তুমি বললে এটা, নজরুলদাও বললেন, ভাঙচুরের সময় মুখ্যমন্ত্রী বলছেন আজকে জুম্বা আমার ব্যবস্থা নিতে পারছি না। মুখ্যমন্ত্রী বলছেন এবার তো শুক্রবার খুনও করা যাবে না। 3 বাকি অধিকারী আর প্রতিদাহ অভিষেক যা অবস্থা তৈরি করেছেন, এবার ছেলেমেয়েদের যদি জিজ্ঞাসা করো ভাই তুমি কবে পড়াশোনা করো, স্কুলের ছেলেমেয়েদের বলবে সোমবার আর বুধবার পড়াশোনা করি। কেন? মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শুক্রবার নামাজ পড়তে হবে, জুম্মাবার, শনিবার শনি পুজো আর রবিবার যীশুখ্রিস্টের পুজো, শুধু সোমবার আর বুধবার পড়াশোনা করি। ধর্ম নিয়ে 3 বাকি অধিকারী এবং প্রতিদাহ অভিষেক যা শুরু করেছে তৃণমূল বিজেপি, ধর্ম নিয়ে যা শুরু করেছে, তাতে যেভাবে মানুষকে বিভাজিত করছে, এসআইআর এর ব্যবস্থা নিয়েও যেভাবে মানুষকে বিভাজিত করছে, যা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, সেই কারণেই বেলডাঙ্গাতে নীরব দুষ্কৃতীদের সামনে, এবং বিজেপি বলছে যে দুষ্কৃতীরা মুসলমান। আমি বলছি শাহজাহানের বাহিনী যখন সুমনদা যখন ইডিকে মারলো, ওর 2জন সাকরেত কে? 2জন হিন্দু সঙ্গে সাকরেত ছিল না? তাহলে গোলমাল যারা করছে তাদের মুসলমান হলে সব মুসলমানদের দোষ, সব মুসলমানদের দাবিয়ে দেওয়া এই বিজেপি নোংরামো করছে। খুন হতে হয়েছে হিন্দু বলে, সে হতে পারে সিপিএম করে, কিন্তু সে হিন্দু প্রতিমা তৈরি করতো, তার জন্যই খুন হতে হয়েছে। সেই জন্য যতই এগুলো কথা বলাও, রক্তের রঙের মধ্যে হিন্দু মুসলমান খোঁজে, কারণ এটাই বিজেপি রাজনীতি। অন্য কিছু বিজেপির কাজ হচ্ছে মানুষের রক্তের মধ্যে হিন্দু মুসলমান খোঁজা, প্রণয়তা তার বাইরে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, এই যে কৌস্তব এত কথা বললো, কৌস্তবের দল 80,631টা বুথের মধ্যে কটা বুথে BLA 2 দিয়েছে ভাই? দেওয়ার ক্ষমতা নেই, তুমি না দিতে পেরে এখন কাঁদুনি গাইছো। আজকে আমরা তো বলেছি যে নির্বাচন কমিশন বুথে বুথে হিয়ারিং এ BLA 2 অ্যালাউ করছে না। সব দলের BLA অ্যালাউ করছে, সব দলের BLA। আমরা বলতে হয়নি, তোমার দলের নেতা তৃণমূলের খাতিরে একটা জিনিস আমার বলতেই হবে, সেটা ব্যাপারটা এইরকম নয় যে BLA 2 একেবারে যেটা স্পষ্ট দাবি ছিল তারা হিয়ারিং এ থাকবে। আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে যদি যাকে শুনানিতে ডাকা হয়েছে তিনি মনে করেন যে তার সঙ্গে BLA 2 তিনি অথরাইজ করে দেন, বা তার কোনো আইনজীবী বা তার কোনো পরিবারের সদস্য যেতে পারেন, BLA 2 হিসেবে ব্ল্যাঙ্কেট অর্ডার দেননি। তিনি বলেছেন BLA 2 তার সঙ্গী হতে পারে যদি তিনি অথরাইজ করেন। আমি বলছি একেবারে সুপ্রিম কোর্টের যা আজকে যা পর্যবেক্ষণ সেই দেখে বলছি আমি। দেখুন, এখন কেউ বলতেই পারেন যে সুপ্রিম কোর্টে এই যে অর্ডারগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করছি বা পর্যবেক্ষণগুলো, এগুলো দে রায় বা দুরুস্তায়, কিন্তু বলুন তো সর্বোচ্চ আদালতের এই স্ট্রিমলাইন করার চেষ্টাটুকুর আগে কতজন BLOর প্রাণ চলে গেল, কতজন BLO এবং ARO এবং অন্য আধিকারিকরা অসুস্থ হয়ে পড়লেন, কতজনকে হয়রানির শিকার হতে হলো। আজ সুপ্রিম কোর্টের চাপে এই একেবারে শেষ বেলায় এসে, আমি বারবার এটা বলছি, যখন আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এই সুপ্রিম কোর্টের চাপে যেটুকু করতে হচ্ছে সেটুকু যদি আগে শুরু করা যেত, তাহলে আমার পরের বক্তা যেহেতু স্বপনবাবু, আপনাদের ওপর চাপ যেরকম কমে যেত, সেরকম এই অশান্তির বাতাবরণ হয়তো সৃষ্টি হতো না, এবং অনেক সুষ্ঠুভাবে SIR এর মতো একটা জরুরি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারত। স্বপনবাবু কি মানবেন? দেখুন, প্রথমে আমি এবিপি আনন্দের দর্শক এবং শ্রোতা এবং যারা প্যানেলিস্ট আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। SIR নিয়ে প্রথম থেকেই যে আমাদের স্ট্যান্ডটা ছিল সেটা হচ্ছে যে আমরা SIRটাকে সমর্থন করছি, এবং একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটারের নাম যাতে না থাকে, এটাই আমাদের প্রথম থেকে স্ট্যান্ড ছিল। কিন্তু আমরা একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছিলাম জনসাধারণের কাছ থেকে যে এই SIRটাকে কীভাবে দিচ্ছে তারা। প্রথমে কিন্তু আমরা দেখেছিলাম যে মানুষের মধ্যে কিন্তু বেশ ভালো উৎসাহ আছে, এবং তারা রাজনীতি নির্বিশেষে, দলমত নির্বিশেষে ম্যাক্সিমাম লোকই কিন্তু সমর্থন করেছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে, এনুমারেশন পর্ব যখন শেষ হয়ে গেল, তারপরে যখন হিয়ারিংটা শুরু হলো, আস্তে 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 কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ দেখা দিচ্ছে, এবং সেটা স্বাভাবিক। কারণ নির্বাচন কমিশনের কোনো ভুলে বা নির্বাচন কমিশনের গাফিলতিতে, তাদের কোনো ঘাটতি থাকার ফলে যদি মানুষকে হয়রানির শিকার হতে হয়,
বিশেষ করে প্রযুক্তিগত কারণে যদি হয়রানির শিকার হতে হয় তাহলে তো মানুষের ক্ষোভ বাড়বেই। কিছুটা সাবোতেজ আমাদের রাজ্যে আছে, এটা ঘটনা, এটা অস্বীকার করা যাবে না। যেমন আপনাকে একটা উদাহরণ দিই আমি, মাননীয় অর্থনীতিবিদ এবং নোবেল লরিয়েট যে অমর্ত্য সেনকে নিয়ে যে বিতর্কটা তৈরি হলো, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা। কারণটা আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের গাইডলাইন আগে থেকেই ছিল, নতুন করে দেওয়া নয়, কিন্তু সেখানে বলা ছিল যে অ্যাবাভ 85 হলে তাদেরকে এজেড ধরা হবে, তাদেরকে কোনো মতে নোটিশ ধরানো যাবে না। তার বাড়িতে বিএলও এবং একদম হ্যাঁ বিএলও এবং ইআরও যাবেন, একদম তারা গিয়ে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিএলও অ্যাপে আপলোড করে দেবে। অথচ স্বতঃপ্রণোদিতভাবে ওই ইআরও এবং ওই বিএলও খুব উৎসাহী হয়ে পরবর্তীকালে আমরা খোঁজ নিয়েছিলাম যে কারোর সঙ্গে পরামর্শ করে গেছে, গিয়ে ওনাকে কিন্তু নোটিশটা ধরিয়ে সঙ্গে সঙ্গে মিডিয়াতে খাইয়ে দিল। তাহলে সবাই বলতে শুরু করলো, দেখো অমর্ত্য সেনকে নোটিশ দেওয়া হয়েছে, এটা তো আমরা নিজেরাও সমর্থন করি। বাবু আমি বলছি, আমার এর পরের প্রশ্নটাই হবে, আপনার এই মারাত্মক অভিযোগ যদি সত্যি হয়, নির্বাচন কমিশন ওই ইআরও এবং বিএলওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এক্স্যাক্টলি আমরা তার পরেই যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আমরা সিওকে বলেছিলাম যে এই ইআরও এবং এই যে বিএলও এই পদক্ষেপটা নিলেন আপনার গাইডলাইনকে ভায়োলেট করে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? কোনো উত্তর কিন্তু পাইনি। প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, তাহলে নির্বাচন কমিশন কি ভূমিকাটা নিচ্ছে? তা আমরা সবসময় চাইছিলাম যে নিরপেক্ষ ভূমিকা। দেখুন, আমরা অনেকগুলো ভালো ভালো প্রস্তাব দিয়েছি। আজকে অরূপবাবু বললেন যে এই যে রিসিপ্ট দেওয়ার কথা বলছেন, কয়েকটা রাজনৈতিক দলও বলেছে এটা ঘটনা। আমার পরিষ্কার মনে আছে, আমি এখনই মোবাইল থেকে চিঠিটা বের করে দেখছিলাম, 31শে ডিসেম্বর আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। মামলা কবে হয়েছে আমি জানি না, আমার ডেটটা মনে নেই। 31শে ডিসেম্বর আমরা ডেপুটেশন দিতে গেছিলাম। আমাদের প্রধান এবং প্রথম দাবি ছিল, আমরা ফিডব্যাক তো পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে, যে ইচ্ছে করে ইআরওরা কিন্তু হ্যারাস করছেন হিয়ারিংয়ের সময়, এবং তারা কিন্তু মানে স্বীকার করছে না, ধরুন কী ডকুমেন্টস তার কাছ থেকে নিচ্ছে, তারা নিজেরাই আশঙ্কার মধ্যে আছেন। আমরা বলেছিলাম যে আপনি একটা ইসিআইকে চিঠি লিখুন এবং সেখানে পরিষ্কার করে গাইডলাইন দেওয়ার চেষ্টা করুন, যাতে প্রত্যেককে রিসিপ্ট দেওয়া হয়, পরবর্তীকালে ভবিষ্যতে রেফারেন্স হিসাবে তারা যেন কোনো কমপ্লেন করতে পারে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই 16 তারিখেই ডেপুটেশন দিতে গিয়ে আমরা বলেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক যে দৈত্যটা আপনারা তৈরি করেছেন আর কি, এবং এআই এর ফলে, এআই যে সফটওয়্যারের কথা আপনি যেটা বলছিলেন, তার ফলে যে মানুষের এই যে হয়রানি হচ্ছে, এটা তো আমরা সমর্থন করি না। 2 নম্বর আমরা বলেছিলাম আপনি ইসিআইকে চিঠি লিখুন, আপনারা চিঠি লিখুন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দুটো ভাগ করুন, একটা হচ্ছে মেজর ডিসক্রিপেন্সি যেগুলো আছে সত্যি সন্দেহজনক, তাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারেন, কিন্তু মাইনর ডিসক্রিপেন্সির জন্য আপনি ডাকবেন কেন? এবং সেই প্রস্তাব ওনারা বললেন যে ইসিআইয়ের কাছে লিখবেন। আমি জানি না কেন লেখা হয়েছে কি না হয়নি, এখনো পর্যন্ত জানতে পারছি না। মানে আউটকাম তো শূন্য, আর লেখা হোক আর না হোক। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আদালতকে বলে দিতে হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাহলে আমি বলছি যে এত গুরুত্বপূর্ণ আইএএস অফিসাররা আছেন ওখানে, ইলেকশন কমিশনে আছেন গুরুত্বপূর্ণ অফিসাররা, সারা ভারতবর্ষ থেকে চয়েস করে নেওয়া, তাহলে তারা কি করছেন ওখানে বসে? আজকে আমরা শুধু যে ডেপুটেশন দিচ্ছি তা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যারা রাজনৈতিক দল তারাও ডেপুটেশন দিচ্ছেন, তারাও ডিমান্ড করছেন। তাহলে সেগুলোকে তো অ্যানালিসিস করে যে না এই জায়গাটা পরিবর্তন নিয়ে আসা দরকার। এসআইয়ের বিরোধিতা তো কোর্টও করছে না তো। না আমি এক্ষুনি পড়ে শোনাবো কোর্ট কি বলে। এবার শুনুন, কোর্ট তো আজকে যে অর্ডারটা দিয়েছে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের ব্যাপারে তা নয়, তো সারা দেশেই কিন্তু একই নিয়ম আপনাকে প্রয়োগ করতে হবে। একদম। আর অরূপবাবু একটা ভুল তথ্য দিয়ে গেলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু সারা দেশেই কিন্তু অ্যাপ্লিকেবল। এবং আরেকটা কথা বলি আমি একদম, এবং গত 16 তারিখে যে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, আমরা কিন্তু স্পষ্টভাবে প্রশ্ন করেছিলাম যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এটা কি শুধু আমাদের রাজ্যে? আপনারা তো ভিডিও কনফারেন্স করেন ইসিআইয়ের সঙ্গে, আপনাকে পরিষ্কার করে বলুন। উনি কিন্তু আমাকে পরিষ্কারভাবে উত্তর দিয়েছেন যে না, এটা সারা দেশেই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। ভুল তথ্য আমরা দিতে চাই না, এবং আমরা চাইছি যে এসআইআরটা হোক, কিন্তু সেটা নির্ভুলভাবে হোক, বিতর্কহীনভাবে হোক, এবং নির্বাচন কমিশনে সেখানে একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা থাকুক এবং অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা থাকুক, এটাই আমরা চাইছি। এবং বিএলও 11 জন মারা গেছে, এবং এনুমারেশন পর্বে 10 বার বিএলও অ্যাপে চেঞ্জ করা হয়েছে, এবং হিয়ারিং পর্বে 5 বার বিএলও অ্যাপে চেঞ্জ করা হয়েছে, এবং দিনের পর দিন নতুন নতুন নোটিশ দেওয়া হচ্ছে, শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে, কোনো লিখিত নোটিশ নেই। এগুলো সত্যিই জটিলতা তৈরি করছে এবং মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন সৃষ্টি করছে। এটুকু বললাম। মুখ্যমন্ত্রী এসআইআর হতে দেব না, মুখ্যমন্ত্রী এই যে প্রথম দিন থেকে এসআইআর হতে দেব না, তার কারণ হচ্ছে বিএলও ঘুমোতে যাচ্ছেন, সকালে উঠে দেখছেন নতুন নির্দেশিকা হোয়াটসঅ্যাপে। এটা হবে কেন? এই যে নির্দেশিকা, সুপ্রিম কোর্টকে বলতে হবে কেন? এই নির্দেশিকাগুলো সরকারি মেমো নাম্বার দিয়ে আসছে না, নির্দেশিকাগুলো অধিকাংশ হোয়াটসঅ্যাপে, অধিকাংশ মুখ্যমন্ত্রী তিনি বলছেন তো, সবার মাঝখানে চিৎকার করবেন না, মুখ্যমন্ত্রী বলছেন আমার কর্মচারী, সবার মাঝখানে চিৎকার করবেন না, কর্মচারীরাই তো করছে, যে অবস্থায় আছে
বিধানসভা কথা বলেন আমি আপনার উত্তরটা দিই সবাই কথা বলে ঠিক আছে অরূপ দা কবুল করে একটা কথা বলি। আরে মুখ্যমন্ত্রী তো থ্রেট করছে, উনি বললেন লাখের নাম বাদ গেছে, বেঙ্গলে 58 লাখের নাম বাদ গেছে, গুজরাটে কতজনকে লজিক্যাল ডিসক্রিমিনেশন জন্য ডাকা হয়েছে দেখাতে পারবেন? না কিন্তু সারা দেশে একই নিয়ম চলছে। ফেক কথা ছড়িয়ে দেওয়া একটা সময় আপনি বামপন্থী কোঅর্ডিনেশন করতেন, এখন তলায় ফুটকি লাগাতে পারেন। আমার কোনো আপত্তি নেই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হতো যদি বেঁচে থাকতেন, 14 ভাই বোন তো রবীন্দ্রনাথ ঠাকুররা, রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়তো ডাকা হতো। বুঝলাম, কিন্তু আমি বলছি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, সুতরাং না উনি কি করেন না, উনি এখনো না যাওয়াই ভালো। উনি এখনো সিপিআই করেন কি করেন আমি জানি না। উনি এখনো সিপিআই করেন। আমি একটা কথা বলছি, হতেই পারে তো অসুবিধা তো নেই, এটা স্বীকার করুন। তাহলে বিএলআরআই আসছে। আরে আমি কথা আমি বলছি এসআইআরটা হয়েছিল বলে, এসআইআরটা হয়েছিল বলে আমার এই কলকাতাতেই ধরা পড়েছে, অরূপদার কাছে খবর আছে কিনা জানি না, একজন ভোটারের 9খানা এপিক কার্ড, একজন ভোটারের 5খানা এপিক কার্ড এই কলকাতাতেই ধরা পড়েছে। আরে কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার তার স্ত্রীর নাম রয়েছে 2 জায়গায়, জলপাইগুড়িতে বালুরঘাটে, সেটা বলুন, সেটা বলুন। একদম আমি বলছি, দেখুন আবার আমি বলছি যে আজকের আধুনিক যুগে এআই ব্যবহারের জন্য কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের যন্ত্রণার কারণ না হলেই হলো। আমি অবশ্যই অধ্যাপক শুভময় মৈত্রের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে এই তর্ক তরজা, গণতন্ত্র তো থাকবেই, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে হাঙ্গামা, সেটা হচ্ছে তাণ্ডব এবং নীরব পুলিশ। আবার বলছি, ফর্ম 7 নিয়ে আজকে গোটা দিন যেটা হলো সেটা নিঃসন্দেহে উদ্বেগ বাড়ায়। দেখুন, যেভাবে মমতা ব্যানার্জি তার ক্যাডারকে নামিয়ে ফর্ম 7 আমাদের জমা দিতে দেওয়া হলো না, ছিঁড়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। ভোটারের নাম এইভাবে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। কোথাও ভাঙলো গাড়ির কাঁচ, কোথাও আগুনে পড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল, কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। ফর্ম 7 ঘিরে রাজ্যের দিকে দিকে সুর সপ্তমে চড়ল। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য ব্যবহার হয় ফর্ম 7। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। সেই দিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে দেখা গেল এই ছবি। বিজেপি তৃণমূলের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ। এগুলো আমরা সহ্য করব না। ইলেকশন কমিশন আপনি দেখুন মিস্টার জ্ঞানেশ কুমার কি করবেন। এইভাবে এসআইআর ফর্ম এইভাবে মারামারি করে আমরা জমা দিতে পারবো না। আমরা ভারতীয় নই, আমাদের জ্ঞানেশ কুমারকে প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয়। কিভাবে চক্রান্ত চলছে। তৃণমূলের অভিযোগ, সোমবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে একটি কালো গাড়ি করে হাজার হাজার ফর্ম 7 নিয়ে আসেন বিজেপির নেতারা। গাড়ি পৌঁছতেই তা ঘিরে ধরে তৃণমূল নেতৃত্ব। ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পুলিশের সামনেই তাড়া করে গাড়ি থেকে নথি বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলে তাঁকে ঘিরেও শুরু হয় আরেক প্রস্ত বিক্ষোভ। নদিয়ার কল্যাণীতেও মহকুমা শাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। হুগলির সদর মহকুমা শাসক দপ্তরে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ফর্ম ছিঁড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা। শ্রীরামপুরে বিডিও অফিসের সামনে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। 13 জানুয়ারি বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মেলে প্রায় 4000 ফর্ম 7। 3 বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার জল গড়ালো এবার কলকাতা হাইকোর্টে। মামলাকারী খাতড়ার বিজেপির এক বিএলএর দাবি, এসআইআর এর ফর্ম জমা দিতে পারছেন না, 3000 ফর্ম রয়েছে পুলিশের হাতে, তাকে আটক করেছিল পুলিশ। তৃণমূলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গোলমাল হয়েছে। জ্ঞানেশ কুমারকে দিল্লি থেকে এখানে এসে পৌঁছতে হবে, এখানে এসে দেখুন কি চলছে। আমরা এই ব্যবস্থার অতি দ্রুত অবসান চাই। আমরা মনে করি যে এভাবে আর হতে পারে না, পুরো ব্যবস্থাটা প্রহসনে পরিণত হতে চলেছে। বাল্ক নিয়ে যাওয়া যায় না, এটাই হচ্ছে নিয়ম ইসিআই এর ম্যানুয়াল অনুযায়ী। সাধারণ মানুষকে এত ভাবে
তাদের বিরক্ত করছে, বিধ্বস্ত করছে, সাধারণ মানুষও তো খেপে যাচ্ছেন এর জন্য। সেই জন্য হয়তো কোথাও এই বাল্ক নিয়ে যাওয়ার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। দিকে দিকে এই পরিস্থিতির মধ্যেই সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা 7 দিন বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি। ফর্ম 7 ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, একজন ভোটার ইচ্ছেমতো যতবার খুশি অন্য যে কোনো ভোটারের ফর্ম 7 জমা দিতে পারেন। কৌশিক গাঁতাইত, সুজিত মণ্ডল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি বারবার বলবো যে সুপ্রিম কোর্ট আজ যেটা বলেছে, যেটা বলতে বাধ্য হয়েছে, ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টকে আজ যেটা বলতে হয়েছে এইভাবে বলাটা ভালো, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু আরও একবার জাতীয় নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিতে হবে কেন? আজকে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন, ক্রাইটেরিয়া ইজ নট ডিলিটিং দ্য নেম বাট কারেক্টিং দ্য এরার. Correction has to be done in a transparent manner without any inconvenience to the voter. আমি বলছি এর থেকে সার সত্য গোটা প্রক্রিয়াটাতে আপনি কোথাও খুঁজে পাবেন না। একেবারে দুটি কথায় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি আজ পরিষ্কার করে দিয়েছেন। আমরা সবাই জানি নির্বাচন কমিশনের এটাই মেনে চলার কথা। রাজনৈতিক দলগুলো এই মেনে চলার রাস্তাটাকেই সম্মান জানানোর কথা। কিন্তু শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে যে এইখানেই সমস্যা, যে যেটা আমরা সবাই জানি, যেটা হওয়ার কথা সেটাই এই দেশে এবং এই রাজ্যে হয় না বলে আবার মাননীয় বিচারপতিকে মনে করিয়ে দিতে হয়, ক্রাইটেরিয়া ইজ নট ডিলিটিং দ্য নেম বাট কারেক্টিং দ্য এরার. কারেকশন হ্যাজ টু বি ডান ইন আ ট্রান্সপারেন্ট ম্যানার উইদাউট এনি ইনকনভিনিয়েন্স টু দ্য ভোটার। সার কথা দুটি বাক্যে বলে দিলেন। আমরা কেউ জানি না, জানতাম না। সুমনবাবু, আমরা মানে মোটের ওপর যারা আমজনতা, তাদের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো অনেক সময়ই দেখি যে আমাদের উচ্চতম আদালতের সঙ্গে মেলে, অনেক সময় আপনাদের যে সম্পাদকীয় ভাবনা তার সঙ্গে মেলে। আমরা বারবার করে কি বলেছি, টুকটাক যে লেখার সুযোগ হয় দেশেও, নভেম্বর মাসের মাঝখানে আমরা লিখেছি যে এই যে নিবিড় এবং বিশেষ সংশোধনী আমরা চাই গণতন্ত্র রক্ষার জন্যে, একই সঙ্গে দেখতে হবে যেন এটা বিশেষ এবং নিবিড় হয়রানিতে পরিবর্তন না হয়। বারবার করে এই কথা আমরা বলেছি। আজকের দিনে আমাদের গণতন্ত্রের অনেকগুলি স্তম্ভ আছে, তার মধ্যে সংবাদ মাধ্যম এবং আমাদের যে বিচার ব্যবস্থা। এবং সবচেয়ে গর্বের কথা, আজকের বেঞ্চে মহামান্য বিচারপতিদের মধ্যে দুজন বাঙালিও ছিলেন, একদম, এবং তারা এত সঠিক সহজভাবে যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি আমরা চাই রাজনৈতিক দলগুলি বুঝুন। বিচারপতি দত্ত এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি মহাশয়। এবং আমরা কেন চাই, কারণ আমি বলছি, স্বপনবাবু যখন একটা কথা বলছেন তখন অরূপবাবু বলছেন যে তিনি বাম থেকে রাম হচ্ছেন কিনা, তখন আমাদের সত্যিই মনে হচ্ছে যে কে বামমোহন থেকে রামমোহন হলো, কোথায় সতীদাহ থেকে পতিদাহ হলো। এই আলোচনাগুলোর মধ্যে আমরা ঢুকে পড়তে সত্যিই পারি, কিন্তু এর বাইরে দাঁড়িয়ে যে হয়রানিগুলো হচ্ছে সেই জায়গায় বিশ্বনাথ দাও একটু আগে হিন্টস দিচ্ছিলেন যে এগুলো কিন্তু আমাদের ভবিতব্য। আধার কার্ডের সময়ও একই জিনিস হয়েছে। এবং এই যে কানমোলা, থাপ্পড়, একদল আরেক দলকে বলছেন, খুব সুন্দরভাবে বলছেন, কিন্তু তারা কিন্তু একদল আরেক দলকে মারছেন না, তারা একসঙ্গেই আছেন। কানমোলা, থাপ্পড় এগুলো সব আমরা খাচ্ছি সুমনবাবু, লাইনে আমাদের দাঁড়াতে হচ্ছে। ফলে এই জায়গায় তৃণমূল বিজেপির যে এক্সচেঞ্জ অফার, তার বাইরে দাঁড়িয়ে রাজনীতিবিদরা যেটা করাচ্ছেন সেটা হচ্ছে গাড়িতে থানির দিয়ে চুরমার করে দেয়া হচ্ছে। এবং বেশ অবাক হয়ে গেলাম যে মানে পুলিশ দেখছে যে থানির দিয়ে তারা মারছেন, মানে কি কোমল পুলিশ আর কি। শিক্ষক আন্দোলনগুলোর সময় যদি পুলিশরা ওরকম কোমল থাকতেন বড্ড ভালো হতো, তাহলে মাস্টারমশাইদের মার খেতে হতো না। এখন প্রশ্ন হচ্ছে সব কিছু আদালতে যাচ্ছে কেন? তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি তৃণমূল এবং বিজেপি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপিতে রূপান্তরিত হয়, তাহলে তাদের মধ্যে যে দ্বান্দ্বিক অবস্থান, সেখানে তো প্রশাসনের জায়গা থাকে না। ফলে তারা যে একসঙ্গে কথা বলবেন এবং বলে বিষয়টির সমাধান করবেন, এই বিষয়টা হচ্ছে না। এবার এইখানে তাহলে কি সবটুকুই অন্ধকার, সবটুকুই কি মাঝরাতে ফুটপাত বদল হচ্ছে হোয়াটসঅ্যাপে? তা কিন্তু নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, আমি নিজে যেখানে আছি, আমাকেও কালকে শুনানিতে যেতে হবে। এত কিছু শুনে খুবই ভয় পাচ্ছি। বাড়িতে অসুস্থ মানুষ আছেন, তাদের কি করে নিয়ে যাব? কিন্তু তারই সঙ্গে একেবারে মায়ের মতো একজন বিএলও আছেন, যিনি বারবার করে মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন। তাকে কিন্তু কোনো বামমোহন রামমোহন হতে হচ্ছে না।
এবং সত্যিই তো সংবাদ মাধ্যমের তো দায়িত্ব নয় যে প্রতি মুহূর্তে দেখানো শীতের রোদ্দুরটা কত মিষ্টি, তিনটে শালিক কোন ছাতে ঝগড়া করছে। সংবাদ মাধ্যম তো দেখাবে যেই ঘটনাগুলো যার প্রবাবিলিটিটা কম, যেখানে অশান্তি হচ্ছে, যেখানে ভুল হচ্ছে, এবং সেখান থেকে শিক্ষা নিয়েই তো আমাদের ঠিক করে কাজটা করতে হবে। এবং সেই জায়গায় কিন্তু বারবার করে বলতে হবে যে এই যে তৃণমূল বিজেপির তরজার মাঝে নির্বাচন কমিশন তাদের মতো করে একটা চেষ্টা করছেন, পদ্ধতিগত ত্রুটির কথা আমরা বারবার তুলেছি, তারা কেন সেটা এতদিনেও সামলাতে পারছেন না এই নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হাজার হাজার বিএলও, হাজার হাজার মানুষ চুপচাপ লাইনে দাঁড়াচ্ছেন, তাদের হয়রানিটা কমিয়ে আমরা কিন্তু এই লড়াইটা গণতন্ত্রের জন্য করছি সুমনবাবু। উল্টো দিকে যে যুক্তি অনেকে দিতেই পারেন যে কত দেশ তো যুদ্ধও করে, যুদ্ধে গিয়েও তো প্রাণ দিতে হয়, তাহলে কেন গণতন্ত্রের লাইনে গিয়ে একটু প্রাণ দেবো না, এরকম বলতেই পারেন লোকে। তা গণতন্ত্রের লাইনে প্রাণ দিতে আমাদের খুব একটা অসুবিধা নেই, তাহলে তার ভোটটা দিতে পারবো না, তাহলে ভোটার কার্ডটা করবো কেন, এবং সেক্ষেত্রে তো আবার ভূতেরা এসে ভোট দিয়ে যাবেন। ফলে সঠিক একটা ভোটার তালিকার সংশোধন, যে ভুলগুলো হচ্ছে তার সংশোধন, এবং দিনের শেষে একটাই কথা, এই লড়াইটা গণতন্ত্র রক্ষার লড়াই, এই লড়াইটা তৃণমূল বিজেপির লড়াই নয়। কে কত আসন 2026 নির্বাচনে পাবেন সেটা 2026 নির্বাচনের পরেই ঠিক হবে। আমাদের নামটা ভোটার তালিকায় উঠুক, আর ব্রাজিলের কেঁদো বাঘের নামটা যেন ভোটার তালিকায় না আসে। আমি শুধু দুটো মেজর পলিটিক্যাল পার্টির অবস্থান থেকেই বলছি এসআইআরটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের কি অভিযোগ যে এখানে নাম বাদ দেওয়া হচ্ছে, তা তৃণমূল কংগ্রেসটা আমি একসেপ্ট করলাম। আর বিজেপি কি বলছে যে ফর্ম 7 আমি দিতে যাচ্ছি, অত মৃত ভোটাররা আছে, আমি জমা দিতে চাইছি, তৃণমূল কংগ্রেস পুড়িয়ে দিচ্ছে, মারধর করছে, জমা দিতে দিচ্ছে না। তাহলে দুটো রাজনৈতিক দলই কিন্তু আপনি জায়গা থেকে দেখেন, তৃণমূলেরও বক্তব্য যে ভাই মানে বৈধ নাম থাকা সত্ত্বেও তাদেরকে নাম বাদ দেওয়ার উদ্যোগ, আর উল্টো দিকে যারা মৃত ভোটার তাদের মানে কোনো মতেই বাদ দিবে না তৃণমূল কংগ্রেস। তাহলে আপনি আমায় বলুন এসআইআরটা কি করে হবে? মেজর দুটো পলিটিক্যাল পার্টি যারা 85% ভোট পায় তারাই কিন্তু এসআইআরটা চাইছে না। সেই কারণে আপনাকে বলেছিলাম ডে ওয়ান থেকে পশ্চিমবাংলায় দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি তারা আক্ষরিক অর্থে এসআইআর চান না, তারা তাদের সুবিধা ধরে নিলাম যে এই দুজন কেন কেউ চান না, কোন রাজনৈতিক দল এক সেকেন্ড চায় না যে এসআইআরটা সুষ্ঠুভাবে হোক। আমি বলছি কিন্তু চাইতে তো হবে ইলেকশন, হ্যাঁ ইলেকশন কমিশনকে, তারা চাইলে হবে। ঠিকই মৃত ভোটারদের নাম সবাই বাদ দিতে চাইছে, শুধু সেই মৃত ভোটাররা এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে র্যাম্পে হেঁটে দেখাচ্ছে যে আমরা মৃত। কিছু ভোটার র্যাম্পে হাঁটছেন আর কিছু ভোটার ভোটের দিন দুপুরে ফেরত আসেন দ্বিজেন বাবুর মতো নিজের ভোটটা দিন। আমি প্রশ্ন করছি, আমরা 16 তারিখে গিয়েছিলাম নির্বাচন কমিশনের সিওকে, আমরা কৈফিয়ত চেয়েছিলাম যে এখনো পর্যন্ত যে 11 জন বিএলও মারা গেলেন তাদের পরিবাররা ক্ষতিপূরণ পাচ্ছে না, কারণ পরিবারের সদস্যরা। উনি স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে আমরা বারবার ডিএমদের চিঠি লিখছি, অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি লিখছি, কোনো রিপোর্ট ডিএমকে লিখবে কেন? সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলো, প্রাইম মিনিস্টার রাজ্যের টাকা পেতে অসম্ভব হচ্ছে। আমাদের দেশের যে আইন আছে, আমাদের প্যানেলিস্টরা তারা যদি একটু দেখে নিতেন যে তাহলে নির্বাচন কমিশনকে লিখতে হবে না ডিএমকে লিখতে হবে, এই প্রশ্নটা তারা তুলতেনই না। আর আমাদের দুটো রাজনৈতিক দল যেটা বলছেন মরা মানুষের নাম কেউ বাদ দিতে চাইছেন, এটা ঠিক। আর এই যে আপনারা এখনই দেখালেন যে আমার নাম বাদ দিতে চাইছে, তো বিজেপির লোক তার নাম বাদ দিতে চাইছে, উনি জানলেন কী করে? তো এই যে একটা আমার অধিকার আছে, আমার অধিকার আছে যে অরূপের নাম বাদ দেওয়ার জন্য আমি লিখবো কিনা, বা বিশ্বনাথ বাবুর নাম বাদ দেওয়ার জন্য আমি লিখবো কিনা। বিশ্বনাথ লিখবেন না, তো বিশ্বনাথ বাবু তাকে ডিফেন্ড করুন,
যে আমার নাম বাদ যাবে না। কিন্তু একটা প্রসেস চলছে, প্রসেসটা একটা টেকনিক্যাল প্রসেস। সেই প্রসেসটা যদি রাজনৈতিক ভাষ্য দ্বারা নির্ধারিত হয় এবং রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্রের মূল শক্তি, তারা যদি সেই প্রসেসটার টেকনিক্যালিটিস না বুঝে বারবার করে এটাকে রাজনৈতিক ভাষ্য দিয়ে আইএসআই এর অধ্যাপকও এইটা বলবেন না যে আমার কমপ্লেন পেতে পারি, কিন্তু সেই কমপ্লেন খতিয়ে দেখার সুযোগ কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাবেন না? কেন না কেন আমায় শুরুতেই সমস্ত বান্ডিল ধরে জ্বালিয়ে দিতে হবে? কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে? নাম নিয়ে যেটা তোমরা আটকাচ্ছ, আমি বলছি, আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে বেশ করেছি, কিন্তু আমি বেশ করেছি কি নিয়ে বলতে পারি? আমি একমাত্র বেশ করেছি বলতে পারি আমি একেবারে সরাসরি, আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, এইখানে কিছু প্রশ্ন এবং আপনাদের মতামত নিয়েছি, বেশ করেছি, এছাড়া আর কোথায় বলবো? আমি দ্রুত একবার মন্তব্যগুলো দেখব। এসআইআর এর তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সাধারণ মানুষ কি কিছুটা স্বস্তি পাবেন এতে? স্বস্তি পাবেন এমনটা মনে করছেন 88%, স্বস্তি পাবেন না মনে করছেন 11%, বলতে চাননি 1%। পরের মন্তব্য যে এসআইআর শুনানিতে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট নির্দেশ। বড় ধাক্কা খেলো নির্বাচন কমিশন, ধাক্কা খেলো এমনটা মনে করছেন 60%, কোনো ধাক্কা খায়নি মনে করছেন 33%, বলতে চাননি 7%। শুনানির সময় আইন শৃঙ্খলার দায়িত্ব ডিজিপির, পর্যাপ্ত কর্মী দেবেন ডিএম। রাজ্য সরকারের উদ্দেশ্যেও বার্তা সুপ্রিম কোর্টে। এবার কি অন্তত সংঘর্ষ বা তাণ্ডব কমবে এমনটা মনে করছেন 15% মানুষ, কমবে না এমনটা মনে করছেন 82% মানুষ, বলতে চাননি 3%। সিঙ্গুরে জনসভা থেকে টাটাদের কারখানা নিয়ে নীরব মোদী, ভোটের আগে ধাক্কা খেলো রাজ্য বিজেপি, ধাক্কা খেলো এমনটা মনে করছেন 52% মানুষ, ধাক্কা খায়নি এমনটা মনে করছেন 44% মানুষ, বলতে চাননি 4%। পরের মন্তব্য ছিল যে সিঙ্গুরের মাটি থেকে সিঙ্গুরের কারখানা, বিরোধী আন্দোলন নিয়ে নরেন্দ্র মোদী চুপ। মোদী মমতা সেটিংয়ের অভিযোগে আরও সরব কংগ্রেস এবং সিপিএম। তাদের অভিযোগকে কি আপনি সঠিক মনে করেন? সঠিক মনে করেন 55% মানুষ, সঠিক মনে করেন না 41% মানুষ, বলতে চাননি 4%। ঠিক এইখান থেকে আবার বলছি, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, আপনাদের যে মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেব। বীরেন্দ্রনাথ মাইতি তিনি লিখছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের মুখ পুরল। বঙ্কিম মিত্র লিখছেন, স্বচ্ছ ভোটার তালিকা চাই, তবে মানুষের অযথা হয়রানি কাম্য নয়। ভূপতি নস্কর লিখছেন, এসআইআর এ কাজের থেকে হয়রানি বেশি হচ্ছে। আর্যভট্ট চট্টোপাধ্যায় লিখছেন, এসআইআর নিয়ে এখনই এত মারামারি, ভোটের সময় কি হবে ভেবে ভয় করছে। চন্দন রায় লিখছেন, স্বচ্ছ ভোটার তালিকার জন্য এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়, তবে আরেকটু পরিকল্পনা করে এগোনো উচিত ছিল। আমি নিঃসন্দেহে সিঙ্গুরের আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগে এতবার আলোচনা হলো অ্যাডমিট কার্ড নিয়ে, আজকে একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, স্পষ্ট নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে মহামান্য সুপ্রিম কোর্ট। দেখুন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে পরপর ধাক্কা খেল নির্বাচন কমিশন। অন্যদিকে আইন শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য সরকারকেও দায়িত্ব মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বহু সাধারণ মানুষের উদ্বেগ দূর করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সোমবার জানিয়ে দিয়েছে, শুনানিতে প্রামাণ্য নথি হিসেবে নিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তাদের যে বিবেচনাধীন ক্ষমতা ছিল সেটাকে খামখেয়ালিপনার জায়গায় নিয়ে গেছিল ইলেকশন কমিশন। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া হতো জন্ম তারিখ নির্ধারণের ক্ষেত্রে। শুধু সার্টিফিকেট কথাটা বলার জন্যে লাখ লাখ মানুষ
তারা বাদ হয়ে যাচ্ছিল। এই যে খামখেয়ালিপনা, এটা সাংবিধানিক ক্ষমতার দ্বারা সুপ্রিম কোর্ট সীমায়িত করলো। এর আগেই আবেদন জানানো হয়েছিল যাতে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু সেই আবেদন নাকচ করে দেয় নির্বাচন কমিশন। তাদের বক্তব্য ছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন করা সম্ভব নয়। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানিতে অ্যাডমিট কার্ড প্রামাণ্য নথি হিসেবে নিতে হবে। কোন নথি কখন নেবেন, কেন নেবেন বা কেন নেবেন না সেটা নির্বাচন কমিশন বুঝবেন, কিন্তু ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হলে শেষ দিন অবধি এসআইআর চলবে। আমরা চিঠি দিয়েছিলাম নিজে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হোক, তারা করেনি। আজকে সে ডাইরেকশনে এলো, তার মানে নির্বাচন কমিশন যে বায়াস, তারা ইম্পার্শিয়াল নয়, এটা বোঝা গেল। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো ভোটার চাইলে শুনানিতে একজনকে নিয়ে যেতে পারেন, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, এমনকি বিএলএদেরও সাহায্য নেওয়া যেতে পারে। ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হলে শেষ দিন অবধি এসআইআর চলবে। শেষতম মানুষটি যতক্ষণ না এসআইআর এর বিষয় ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না, এবং তার জন্য ভোট যদি পিছিয়ে যায় এর দায় তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে। স্বচ্ছ ভোটার তালিকার জন্য এসআইআর প্রয়োজন, কিন্তু ঘন ঘন নির্দেশ বদল, সাধারণ মানুষের হয়রানি, সুপ্রিম কোর্টের ধাক্কা, এসআইআর প্রক্রিয়ায় বারবার প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা। শেষ অবধি ভোটার তালিকা কতটা স্বচ্ছ সেটা বোঝা যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই। দীপক ঘোষ, সমীরণ পাল ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।